আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, তোর মতো বয়সের ছেলে কি এখনো বেকার ঘুরে বাবার ঘাড়ে বসে খাচ্ছে? তোর লজ্জা করে না? তোর যে ছোট ছোট ছেলেরা কাজ করছে, চাকরি করছে, বিদেশ চলে যাচ্ছে, কিন্তু তোর একটু লজ্জা হয় না? তুই ঘুরিস আর খাস। আমি কি করব বাবা? আমি তো চেষ্টা করতেছি চাকরির জন্য, কিন্তু চাকরি তো হচ্ছে না। তুমি বলো বাবা, আমার চেষ্টার কি কোনো কমতি আছে? প্রত্যেক দিন একটা না একটা ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, তারপরে আমার চাকরিটা হচ্ছে না। এটা তুই শুধু নামেই যাচ্ছিস, কিন্তু তোর চাকরি হচ্ছে না কেন সেটা তো তুই ভালোই জানিস। পড়াশোনায় সবসময় ফার্স্ট ক্লাস থেকেছিস, কিন্তু এখন বলতেছিস চাকরি হচ্ছে না। তোর যে পেছনে ছেলেরাও চাকরি করছে, বিদেশ চলে গিয়েছে, লাখ লাখ টাকা ইনকাম করতেছে, কিন্তু তুই সেই আগের জায়গায় পড়ে রইলি। আচ্ছা, তুই বলতো, এই জীবনে কি তোর চাকরি হবে? আর কত আমাকে এইভাবে চুষে চুষে খাবি? ওদের বাবা ছেলের কথা শুনে ওর মা রান্নাঘর থেকে এসে ওর বাবাকে বলল, তুমি ছেলেটাকে এভাবে কথা শোনাচ্ছ কেন? ও তো চাচ্ছে চাকরি করতে, চেষ্টা করতেছে, কিন্তু আল্লাহ যখন ওর ভাগ্যে রাখবে ঠিক তখনই ওর ভাগ্যে আসবে। এখন যদি তুমি ওর উপর এত চেঁচামেচি করো, তাহলে কি চাকরি হয়ে যাবে? আল্লাহ যখন ওর রিজিক যেখানে রেখেছে ঠিক তখন ওর কাছে আসবে। এখানে তোমারও কিছু করার নেই, ওর নিজেরও কিছু করার নেই, একমাত্র চেষ্টা ছাড়া। এই বাড়িতে শুধুমাত্র একটা মানুষই আহাতকে বুঝতে পারে, সেটা হলো ওর মা। আর সকলে কিছু না কিছু কথা শোনাতে থাকে এই বাড়িতে। আহাত, আয়, টেবিলে খাবার দিয়েছি, খাবার খেয়ে তারপরে যা। সেই ছোটবেলা থেকে তুমি ওকে এরকম আদর করতে করতে নষ্ট করেছো। তোমার এই বেশি আদরের জন্যই আজ ছেলেটা এরকম হয়েছে। কেমন হয়েছে? আমার ছেলে কি এলাকার মধ্যে মাস্তানি করে নাকি নেশা করে, কোনটা? আমার ছেলে যথেষ্ট পরিমাণ ভালো, ভদ্র। সেটা তুমি যাই বলো, আমার কারণে হোক কিংবা ওর নিজের কারণে হোক, আমি হ্যাপি। আমার ছেলের মতন এই পাড়ার মধ্যে আর একটাও নেই, সেটা তুমিও ভালো করেই জানো। তাই আমার ছেলেকে এসব আজে বাজে কথা বলবেন একদম। আহাদের মায়ের কথায় ওর বাবা চুপ করে যায়, কারণ সে নিজেও খুব ভালো করে জানে আহাদ খুবই ভালো এবং নম্রভদ্র একটি ছেলে। এই এলাকার প্রত্যেকটা মানুষ যখন আহাদের বাবা বের হয়ে বাসা থেকে, তখনই কোনো না কোনো মানুষ এসে আহাদের কথা জিজ্ঞেস করবে। কেউ কেউ তো বলে ওঠেন, ভাইজান, আপনার ছেলেটার মতো যদি আমার ছেলেটা হতো তাহলে কত ভালো ছিল। বিনিময়ে আহাদের বাবা উল্টে বলেন, আমার ছেলের মতো বলবেন না ভাই, আমার ছেলে আস্ত একটা গাধা। এই বয়সে এসেও কি মানুষ বেকার থাকে? বাবার উপর বসে বসে খায়। কই ভাই, আমি তো দেখতে পাচ্ছি না। আহাত প্রত্যেক দিন কোনো না কোনো ইন্টারভিউ দিতে যায়, ও তো বসে বসে খেতে চাচ্ছে না, সেটা আপনিও ভালো করে জানেন। আমারও দেখতে পাই ছেলেটা একটা চাকরির জন্য ঠিক কতটা কষ্ট করতেছি। এইভাবে কি চাকরির পেছনে ঘুরলে যদি সফল হওয়া যেত, তাহলে মানুষ আর চাকরি করতো না ভাই। এভাবে আর কতদিন ও চাকরির জন্য ইন্টারভিউ দিবে আর চাকরি হবে না? এভাবে আর কতদিন বলেন? আরে ভাই, চিন্তা করবেন না, একদিন না একদিন হয়ে যাবে। আশা করি খুব ভালো কিছু ওর জন্য অপেক্ষা করতেছে। দেখবেন একদিন ওর জন্য আপনাকে গর্বের বুক ভরে উঠবে। সেই দিনটা খুব বেশি দূরে নয়। এমনই মাঝে মাঝে কথা হয় এলাকার চাচাদের সাথে, এলাকার মানুষদের সাথে। এলাকার মানুষের ধারণা আহাদের মতো ছেলে হয় না। এখনকার যুগে এসেও এত নম্রভদ্র ছেলে খুঁজে পাওয়াটা খুবই মুশকিল। আহাদের বাবা সে আহাদকে ছেলে হিসেবে পেয়েও তিনি সন্তুষ্ট নন। এটা নিয়ে মাঝে মাঝে গ্রামের এলাকার চাচারা আফসোস করেন। তারপর আহাদ খাবার খেয়ে তার বাবার কাছে যায়। বাবা, আমাকে কিছু টাকা দেবে? ইন্টারভিউ দিতে যাব, আমার কাছে ভাড়ার টাকা নেই। তা থাকবে কি করে? কোনো কাজ কাম করিস না, এভাবে আর কতই। এটাই লাস্ট বার, টাকা দিচ্ছি তোকে। এরপর আর কোনো টাকা দেয়া হবে না। নিজেরটাকে নিজে ব্যবস্থা করে নিবি। এটা বলে আহাদের বাবা ওনার পকেট থেকে বের করে 200 টাকা দেয় আহাদকে। আহাদ কোনো কিছু না বলে সেই টাকাটা নিয়ে ওর বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। রাস্তায় বের হয়ে ওর এক বন্ধুর সাথে দেখা হয়, যে কিনা একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে জব করতেছে এখন। কিরে আহাত, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস?
এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তা কোথায় যাচ্ছিস এত সকালবেলা? আজকে একটা ইন্টারভিউ আছে, সেরে দিতে যাচ্ছি। কোথায় সেই ইন্টারভিউ? কোন পদবীর? এই যে এখানে, কম্পিউটার অপারেটর। ও তাই নাকি? ওইখানে তো আমি চাকরি করি। চল তাহলে একসাথে যাওয়া যাক। ওইখানে ইন্টারভিউর খবর পেলে কি করে? আমার এক বন্ধু আমাকে খবর দিয়েছে এখানে নাকি আজকে ইন্টারভিউ। আচ্ছা ঠিক আছে, তাহলে চল এখন যাওয়া যাক। অফিসে যাওয়ার পর দেখা যাবে। তারপর আর ওরা কিছু না বললে সেখান থেকে একটা রিক্সা নিয়ে চলে আসে অফিসের সামনে। রিক্সা ভাড়া দেওয়ার ক্ষেত্রে গিয়ে হয় বিপত্তি। আহাদ, তোকে ভাড়া দিতে হবে না। এত বেশি বুঝিস কেন? তুই বেকার, তুই টাকা কোথা থেকে পাবি? আঙ্কেল তোকে যা দেয় সেইটাই এখন আমি দিয়ে দিচ্ছি। যখন চাকরি পাবি ঠিক তখন তুই না হয় আমাকে ট্রিট দিস। এখন আর কোনো কথা না বলে ভেতরে যা, ইন্টারভিউর সময় হয়তো হয়ে এসেছে। আহাদ কোনো কিছু বলতে যাবে, তারপরও আহাদকে থামিয়ে দিয়ে ভেতরে পাঠিয়ে দেয় রাজ। রিক্সাওয়ালা মামার ভাড়া মিটিয়ে আহাদের পিছন পিছন চলে যায় রাজ। তারপর ভেতরে গিয়ে আহাদকে ইন্টারভিউ রুমের বাইরে বসিয়ে একটা লোককে পরিচয় দিয়ে বলে যায়, ভাই, এইটা আমার বন্ধু, একটু দেখেন তো ওর কোনো কিছু সমস্যা হয়নি। অফিসের একজন স্টাফ বলে, আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। আপনার বন্ধু মানে তো আমারও বন্ধু। ওনার কোনো প্রবলেম হলে আমি দেখবো অবশ্যই। হ্যাঁ, ধন্যবাদ ভাই। আর আহাদ, তুই শোন, যদি কোনো প্রবলেম হয় তাহলে ওনাকে বলিস আমি আমার কাজে যাচ্ছি। না হলে বস তো এখানে আবার রাগারাগি করবে তখন। থাক তাহলে তুই, আর ইন্টারভিউটা ভালো করে দিস। বেস্ট অফ লাক। ঠিক আছে বন্ধু, তাহলে তুই যাও। রাজ আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায় ওর কেবিনে। বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর আহাদের নামে ডাক পড়ে। এইখানে আহাদ নামের কে আছে? জি, আমি আছি। ভিতরে আসুন, আপনাকে ডাকা হয়েছে। তারপর আহাদ আর কোনো কিছু না বলে তার হাতের ফাইলটা নিয়ে সোজা ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে দেখতে পায় তিনজন স্যুট টাই পরে বসে আছে। ওদের মধ্য থেকে একজন বলে উঠলেন, মিস্টার আহাদ সাহেব, বসেন এখানে। জি স্যার, ধন্যবাদ। এটা আপনার কয় নম্বর চাকরির ইন্টারভিউ? এর আগে কি কোথাও কোনো কাজ করেছেন, নাকি শুধু ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন? জি স্যার, এটা আমার 31 নম্বর ইন্টারভিউ। ওখানে বসে থাকা তিনজনে আহাদের দিকে একটু অবাক হয়ে তাকায়। তারপর আর একজন স্যার জিজ্ঞেস করলেন, আপনার 31 নম্বর ইন্টারভিউ, তার মানে আপনি কোনোটার মধ্যে কি সিলেক্টেড হননি? স্যার, সিলেক্ট হয়েছিলাম 16টার মধ্যে। সেখানে ওরা অনেক মোটা অঙ্কের ঘুষ চেয়েছিল, যার কারণে আমার পক্ষে চাকরিগুলো নেওয়া সম্ভব হয়নি। এখনকার জেনারেশনে চাকরি করতে গেলে তো অবশ্যই ঘুষের প্রয়োজন হয়। তাহলে আপনি ঘুষ ছাড়া কীভাবে চাকরি করবেন মিস্টার? এটাকে এটাকে ঘুষ বলে না, বুঝেছেন? এটাকে বলে গিফট। আপনি স্যারের আন্ডারে কাজ করবেন, সেই স্যার কি কিছু গিফট করবেন না? জি স্যার, অবশ্যই, কেন করব না? কিন্তু সেটা হতে হবে আমাকে খুশি হয়, আমার সাধ্যের ভিতরে আপনাকে দিতে হবে। কিন্তু ওরা যেটা চেয়েছিল সেটা সম্পূর্ণটাই আমাকে বাধ্য করে। আমার সাধ্যের বাইরে চেয়েছিল ওরা, কিংবা আমার সাধ্যের ভিতরে হলেও আমি দিতাম না। ঘুষ দিয়ে আমি কোনো চাকরি নিতে চাই না স্যার। আচ্ছা, আপনার এখানে সব কিছুই দেখলাম, সব কিছুই ঠিকঠাক আছে। আপনি এখন আসতে পারেন, আপনাকে পরে জানিয়ে দেওয়া হবে। স্যার, কিছু মনে না করলে আপনার ডিমান্ডটা শুনে যেতাম। আপনি যেহেতু গিফট দিতে পারবেন না, তাহলে সেটা জেনে আপনি কি করবেন? তারপরে স্যার একটু ইচ্ছে হলো, যদি বলতেন তাহলে একটু খুশি হতাম। অবশেষে আপনারা আপনাদের আসল রূপ দেখিয়ে দিয়েছেন। আপনাদেরকে এখানে বসিয়ে কোম্পানির মালিক তো আপনাদেরকে স্যালারি দিচ্ছে, তারপরও আপনারা কেন এই 2 নম্বর ব্যবসা করতেছেন, হারাম খাচ্ছেন? স্যার, মারা যাওয়ার পর আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, একটু মাথায় রাখেন। অবশ্য শুনেছি আপনারা 3 জনই মুসলমান, তাহলে মুসলমান হয়ে এগুলো কি করে করেন? ভয় করেন আপনাদের? জন্ম যেহেতু নিয়েছেন, একদিন তো অবশ্যই মরতে হবে। তখন কি এইসব টাকা পয়সা নিয়ে কবরে যাবেন? সরি স্যার, অনেক কথা বলে ফেলেছি, কিছু মনে করবেন না, উঠে এখন। তারপর আহাদ আর সেখানে কোনো কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। ইন্টারভিউ রুম থেকে বেরিয়ে যাওয়ার পর দেখতে পায় রাজ দাঁড়িয়ে আছে। কিরে আহাদ, ইন্টারভিউ কেমন হলো? চাকরি হবে না এখানে। কেন চাকরি হবে না কেন? তোর তো সবকিছুই ঠিকঠাক আছে, তাহলে এখানে চাকরি কেন হবে না? তুই তো ক্লাসের ফার্স্ট বয় ছিলি। তাহলে ওদের এখানে ঘুষ দরকার, যেটা আমি ওদেরকে দেব না। আর আমার চাকরি দরকার নেই ঘুষ দিয়ে।
আচ্ছা ভালো কথা, তুই চাকরি নেওয়ার সময় এখানে কত টাকা ঘুষ দিয়েছিলি? আহাদের কথায় রাজ একটু তাকাই ওর দিকে, তারপর বলে উঠল, ওরা 6 লক্ষ চেয়েছিল, তারপর 3 লক্ষ টাকা দিয়ে চাকরি নেই। ওরা ঘুষ খেয়ে যে অপরাধ করেছে, তুই ঘুষ দিয়ে সে সমান অপরাধ করেছিস। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমি বাড়ি চলে যাচ্ছি, কেমন? বাড়িতে গিয়ে আবার বাবাকে ফেস করতে হবে, ভাইকে ভাবিকে ওদেরকেও ফেস করতে হবে। ভাইয়া ভাবি নাকি শুনলাম বাইরে ঘুরতে গিয়েছে। হ্যাঁ, মালদ্বীপ গিয়েছিল। আমি আসার সময় ওরা রাস্তায় ছিল, এয়ারপোর্ট থেকে বাড়ি আসছিল। হয়তো এতক্ষণে তারা চলেও এসেছে বাড়িতে। এখন বাড়িতে গিয়ে সবার কথা শুনতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমি যাচ্ছি বাড়িতে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। আর ভাড়ার টাকা আছে তো তোর কাছে? খরচের টাকা আছে? হ্যাঁ বন্ধু, আমার কাছে আছে, সমস্যা নেই, আমি যেতে পারবো। তুই যা, কাজ কর গিয়ে, নয়তো আবার তোর বস এসে রাগারাগি করবে। এটা বলে আহাদ সেখান থেকে বেরিয়ে চলে যায়। তারপর রাস্তায় আনমনে হাঁটতে থাকে ফাইলটা হাতে নিয়ে। হঠাৎই একটা মেয়ের সাথে ধাক্কা খায়। প্রথমে খেয়াল করতে পারেনি, তারপর ধাক্কা লেগে যায়। সরি মিস, দেখতে পাইনি আপনাকে, একটু আনমনে হয়ে হাঁটছিলাম তো, সরি। চোখ কি কপালে নিয়ে হাঁটেন, হ্যাঁ? নাকি চোখ বাড়িতে রেখে এসেছেন, কোনটা? সরি মিস, দেখতে পাইনি। আমি অবশ্যই দেখতে পেলে আপনাকে ধাক্কা দিতাম না। সরি। আপনি এখানে আমাকে হেনস্থ করতে পারেন, কিন্তু আমি নত হওয়া ছাড়া আর কিছুই করতে পারবো না, সরি বলা ছাড়া। এটা বলে আহাদ সেখান থেকে হাঁটতে থাকে সোজা বাড়ির উদ্দেশ্যে। আর পেছন থেকে সেই মেয়েটা দাঁড়িয়ে আহাদের হেঁটে যাওয়া দেখতে থাকে। মেয়েটা আনমনে বলে উঠল, লোকটা কি পাগল নাকি? পাগল হওয়ার অভিনয় করতেছে। তারপর সেই মেয়েটাও সেখান থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ সময় পর আহাদ যখন বাড়িতে আসে, তখন দেখতে পায় ওরা সকলে দুপুরের খাবার খাচ্ছে। আহাত, রুমে গিয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আয়, এখানে খাবি। আচ্ছা ঠিক আছে মা, আমি আসতেছি। এটা বলে আহাদ সেখানে আর দাঁড়িয়ে না থেকে সোজা চলে যায় নিচের রুমে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফ্রেশ হয়ে তারপর নিচে আসে খেতে। শুনলাম আজকে নাকি চাকরির ইন্টারভিউ ছিল, তা কি হয়েছে, রেজাল্ট কি দিয়েছে? হবে না। আমি তো জানতাম হবে না, কারণ গাধা দিয়ে কখনো হাল চাষ হয় না। কেন, কি কারণে হয় নাই? ওরা ঘুষ চেয়েছিল। কত টাকা চেয়েছিল আর তুই সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পেরেছিলি? ওরা যখন ওইদিকে ইঙ্গিত করতে ছিল, তখন আমি ওদেরকে সোজা না করে দিই, যার কারণে ওদের আর অ্যামাউন্টটা আমাকে বলা হয়নি। আর এটা ছাড়া ওরা আর কোনো প্রশ্নই জিজ্ঞেস করেনি, শুধু আমার কাগজপত্রগুলো, সার্টিফিকেটগুলো দেখছিল আর এদিকে আগাচ্ছিল। তাই আমি ওদেরকে সেখানেই আটকে দিয়েছিলাম। আহাদের কথা শুনে ওর ভাইয়া রেগে যায়। তারপর ওকে ধমকে বলে উঠল, টাকা কি তুই দিতি সেখানে নাকি আমরা দিতাম, কোনটা? যত টাকাই লাগতো তোর চাকরির একটা ব্যবস্থা তো হতে পারতো। এইভাবে আর কতদিন বেকার থাকবি তুই? কিন্তু ভাই, আমি ঘুষ দিয়ে চাকরি করতে চাই না, আর চাকরি করব নাও ঘুষ দিয়ে। বাড়িতে থেকে থেকে কিছু না করে যে আমাদের টাকায় গেলতেছিস, সেটা এই যে খাবার খাচ্ছিস সেটা কার টাকায় খাচ্ছিস? আমাদের টাকাই তো। এখানে খেতে কি তোর বিবেকে বাঁধে না? ছোট ছোট ছেলেরা কাজ করে ইনকাম করতেছে, কিন্তু তোর এখনো কোনো খবর নেই। কিছু করতে পারবি না তুই লাইফে, কিছুই না। তোর মতো ছেলেরা শুধু পরিবারকে হেনস্থা ছাড়া আর কিছুই করতে পারে না। ঢাকায় আমার এক বন্ধুর বাড়িতে কেয়ারটেকারের কাজ করবে আজ থেকে। আমি সকালে ওর সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক করেছি। মাসে 15,000 টাকার মতো পেয়ে যাবে। তাই এখন আর এখানে কোনো কিছু না বলে খাবার খেয়ে গিয়ে ব্যাগ গুছিয়ে নাও। তুই এসব কি বলতেছো? ও পড়াশোনা করে এখন কি অন্যের একটা বাড়িতে কেয়ারটেকারের কাজ করবে? ওকে আর কিছুদিন সময় দাও, এবার না হয় ও চাকরিটা করে নেবে। আর কত মা, ওকে তো কম সময় দেওয়া হয়নি, তাই না? 2 বছর ধরে চেষ্টা করতেছে চাকরির, তো এখন একটা চাকরি জোগাড় করতে পারিনি, তাহলে ওর কাছে আর আপনি কিভাবে আশা করেন? বাবা যা বলেছে বুঝতে পেরেছিস? খেয়ে গিয়ে ব্যাগ গুছিয়ে নিয়ে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ততক্ষণে আহাদের খাবার খাওয়া শেষ হয়ে যায়। তারপর সে সোজা কোনো কথা না বলে তার রুমে চলে যায়। রুমে গিয়ে তার ব্যাগ পত্র গুছিয়ে আধা ঘন্টার ভেতরেই নিচে আসে। নিচে এসে দেখতে পায় সকলে এখানে দাঁড়িয়ে আছে। আমার কাছে পর্যাপ্ত পরিমাণ ভাড়ার টাকা নেই। যদি আমাকে ভাড়ার টাকাটা আর ঠিকানাটা দিয়ে দিতেন তাহলে অনেক উপকার হতো। তারপর তার বাবার কাছ থেকে ঠিকানাটা নিয়ে নেয় আর তারা ভাইয়া ওকে 1000 টাকা দেয়। ওখানে থাকা কাউকে কোনো কিছু না বলে তার মার কাছ থেকে বিদায় নিয়ে সোজা চলে যায় ঢাকা। ফেলে আসা তার পুরনো অতীত।
বাড়ি থেকে চলে যাওয়ার আজ 1 সপ্তাহ হতে চলল আহাদের। এর ভিতর ওর মা ছাড়া আর কারোর সাথে ফোনে কথা হয়নি। ওরা কেউ আহাদকে কল দেয়নি এবং আহাদ নিজেও কল দেয়নি, শুধুমাত্র ওর মা ওকে কল দিয়েছিল এবং প্রত্যেক দিন ওর মা ওকে একবার করে হলেও কল দেয় এবং আজকেও তাই হলো। বাবা, তোর যদি ওখানে থাকতে কষ্ট হয় তাহলে তুই বাড়ি চলে আয়, আবার চাকরির জন্য চেষ্টা কর। একটা না একটা হয়ে যাবে, তারপর ওইখানে তো আর থাকতে হবে না। বাবা আর ভাই আর ভাবির ওদের অনেক টাকার দরকার। মা, আমি এখন যদি বাড়িতে চলে যাই তাহলে ওরা আর টাকা পয়সা পাবে না। আমি দেখি ওদেরকে যেভাবেই হোক টাকা পয়সা দিয়ে খুশি রাখতে পারি কিনা। তোর বাবা চেয়েছিল তুই যেন প্রতিষ্ঠিত হতে পারিস, সেই জন্য তোর সাথে এরকম ব্যবহার করতো। তুই ওদেরকে ভুল বুঝিস না বাবা। তোর বাবা তোর কথা ভেবে সারাক্ষণ মন খারাপ করে থাকে। একদিন বুঝতে পারবি তোর বাবার কথা। হ্যাঁ মা, আমি জানি বাবা আমার ভালোর জন্য আমার সাথে রাগারাগি করতো, আমাকে বকাবকি করতো, কিন্তু বাবার তো বোঝা উচিত ছিল। আমিও তো নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছিলাম। আমি নিজেও চাইনি কখনো বেকার হয়ে থাকতে, মানুষের কথা শুনতে। এটা তো বাবা বুঝতে চায়নি। বাবা কি করলো, আমাকে এইখানে একটা কেয়ারটেকারের কাজে পাঠিয়ে দিল। সমস্যা নেই মা, এখানের মানুষগুলো অনেক ভালো, আমাকে অল্পতেই আপন করে নিয়েছে। আমিও ওদের সাথে অনেক খুশি আছি মা। আমি আর এখান থেকে যাব না। তোর যদি বাবা ওখানে থাকতে কষ্ট হয় তাহলে তুই চলে আয়। আমি তোর বাবা আর ভাইয়াকে আমিও বোঝাবো। তারপরও তুই ওখানে কষ্ট করে পড়ে থাকতে যাস না। না মা, এখানে আমার কোনো প্রকার কষ্ট হচ্ছে না। আমি এই যে তোমাকে বললাম না, এখানকার মানুষগুলো অনেক ভালো। আমি আসার কয়েকদিন হয়েছে মাত্র, 1 সপ্তাহের মধ্যে ওরা আমাকে আপন করে নিয়েছে। বিশেষ করে আন্টি আঙ্কেল, ওরা অনেক ভালো মনের মানুষ। আচ্ছা মা, তোমার সাথে পরে কথা হবে, এখন রাখতেছি, কিছু কাজ আছে, কাজগুলো শেষ করতে হবে। বাবা, তুমি তো গাড়ি চালাতে পারো, তাই না? জি আন্টি পারি। কেন, কিছু কি হয়েছে? কিছু আনতে হবে? তোমার আঙ্কেল তো অফিসে চলে গিয়েছে, তুমি বরং গাড়িটা নিয়ে একটু স্টেশন যাও। আমার ছোট মেয়েটা আসবে, ওর নানু বাসায় গিয়েছিল, সাথে ওর নানু আসবে। তাই তুমি গাড়িটা নিয়ে একটু স্টেশন যাও। আমি তোমার নাম্বার ওকে দিয়ে দিয়েছি, স্টেশনে নেমে ও তোমাকে কল করবে। আচ্ছা ঠিক আছে আন্টি, তাহলে আমি এখনই বেরিয়ে পড়ছি। ঠিক আছে বাবা, সাবধানে যেও কেমন, আর ওদেরকে নিয়ে সাবধানে ফিরে এসো। আচ্ছা ঠিক আছে আন্টি, তাহলে আমি যাচ্ছি। এটা বলে আর এখানে আর দেরি না করে সোজা চলে যায় গাড়ি নিয়ে স্টেশনে। স্টেশনে গিয়ে বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর একটা লোক সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎই আহাদকে দেখে আহাদের দিকে এগিয়ে আসতে নেয়। ঠিক তখনই আহাদ ইশারা করে বলে চলে যেতে। লোকটা আহাদের কথা মেনে সেখানে আর না এগিয়ে সোজা চলে যায় তার মতো। তখনই আহাদের ফোন চলে আসে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি আরিবা। আপনি কোথায় আছেন? আমরা স্টেশনে এসে নামলাম। আমিও স্টেশনে আছি। আপনি কি কালার ড্রেস পরে আছেন আর কোথায় আছেন? আপনি জায়গাটা বলুন, আমি গিয়ে নিয়ে আসতেছি আপনাদের। আমি একটা কালো কালার বোরকা, মাথায় কফি কালার হিজাব করানো, সাথে আমার নানু, মানে বৃদ্ধ একজন মহিলা। আমরা স্টেশনের কাউন্টারের দিকে আছি। হ্যাঁ, দেখতে পেয়েছি আপনাদেরকে। আপনারা দাঁড়ান, আমি আসতেছি। এটা বলে আহাদ ফোন কেটে রেখে আর সেখানে দেরি না করে সোজা চলে যায় ওদের কাছে। ওখানে গিয়ে আগে বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করে উঠলেন, কেমন আছেন নানু? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না ভাই, আসতে কোনো অসুবিধা হয়নি। তুমি বুঝি নতুন মেহমান আমাদের বাড়িতে? আহাদ অবাক হয় এই বৃদ্ধ মহিলার কথা শুনে। সে তো বাড়ির কেয়ারটেকার, তাই না? তাকে কি সুন্দর মেহমান বলে সম্বোধন করলো। সেই বৃদ্ধ মহিলার কথাই অনেকটা মুগ্ধ হয়। সে এটা বুঝতে পেরেছে এতক্ষণে যে এই বৃদ্ধ মহিলাটা অনেকটা ভালো মনের মানুষ। জি নানু। আচ্ছা, আপনাদের ব্যাগগুলো আমাকে দিন। চলুন, গাড়ির ওইদিকে আছে। আপনারা অনেক জার্নি করে এসেছেন, বাড়ি গিয়ে রেস্ট করবেন, চলুন। ওইদিকে আরিবা আহাদকে দেখে মনে মনে ভাবতেছে, ওই লোকটাকে তো কোথাও আমি দেখেছি, আমার চেনা চেনা লাগছে, কিন্তু মনে পড়তেছে না কোথায় দেখেছি। কোথায় দেখেছি কেন যেন মনে আসতেছে না। আচ্ছা, ওনাকে জিজ্ঞাসা করে দেখি কেমন হয়। আচ্ছা, আপনি কি আমি কোথাও দেখেছি, কিংবা আমাদের কোথাও দেখা হয়েছে আগে? ম্যাম, আমাদের কি করে আগে দেখা হবে? আমরা তো এই প্রথম দেখলাম একজন আরেকজনকে। এর আগে আমি কখনো ঢাকায় আসিনি, আর আসলেও কখনো থাকা হয়নি। সকালে এসে বিকেলে চলে গিয়েছি। তাহলে আপনি আমাকে কোথায় দেখবেন? কিন্তু আমার কেন মনে হচ্ছে আমি আপনাকে কোথাও কোথাও না কোথাও দেখেছি। আমার স্মৃতিশক্তি এতটাও দুর্বল নয়।
আমি একটা জিনিস আমার চোখের সামনে পড়লে, মাথায় ঢুকলে আমি সেটা মনে রাখতে পারি, কিন্তু এখন কেন যেন মনে আসতেছে না আমার। আচ্ছা, কোনো ব্যাপার না, একবার না একবার খুঁজে বের করে ফেলবো। তা ভাই, তোমার বাসায় কে কে আছে? আমার বাসায় তো নানু, বাবা, মা, ভাই, ভাবি সকলে রয়েছে। ও, তাহলে তুমি পড়াশুনো কতটুকু করেছো নানা ভাই? গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে নানু। আহাদের কথা শুনে ওরা দুজন অবাক হয়। অবাক হওয়ারই কথা, কারণ একটা ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা বাড়িতে কেয়ারটেকারের কাজ করতেছে, সেটা যে কেউ শুনলে অবাক হবে। তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নানা ভাই চাকরি না করে এখানে কি করছো? এই শহরে নানু টাকা ছাড়া কোনো কিছুই হয় না। আমি 32টা ইন্টারভিউ দিয়েছি, 32টার মধ্যে 17টাই টাকার জন্য চাকরি হয়নি। ওরা অনেক মোটা অঙ্কের টাকা চেয়েছে, কিন্তু অল্প টাকা চাইলেও আমি দিতাম না। আমি ঘুষ দিয়ে চাকরি করতে চাই না নানু। এটা নিয়ে আমার বাবা ভাইয়ের সাথে অনেক ঝামেলা। ওরা চেয়েছিল আমি যেন ঘুষ দিয়ে চাকরি করি, কিন্তু আমি ওদেরকে সেই সুযোগটুকু দেইনি। ও, বুঝতে পেরেছি নানা ভাই, তোমার জন্য সামনে ভালো কিছু অপেক্ষা করছে। তারপর ওরা কথা বলতে বলতে সোজা বাসায় চলে আসে। বাসায় আসার পর ওরা গাড়ি থেকে নেমে দুইজন ভিতরে চলে যায়, আর আহাদ ব্যাগগুলো নিয়ে ভিতরে যায়। আগে থেকে আন্টি শরবত বানিয়ে রেখেছিল সবার জন্য। ওরা সকলে ভিতরে যাওয়ার পর ওদেরকে শরবত দেয় আন্টি। ব্যাগগুলো রেখে যখনই আহাদ চলে আসতে যাচ্ছিল, ঠিক তখনই আন্টি ওকে ডেকে দাঁড় করায়। কোথায় যাচ্ছ আহাদ? শরবত বানিয়েছি, শরবত খেয়ে রুমে গিয়ে একটু রেস্ট করো। তোমার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে, এই নাও ধরো, শরবতটুকু শেষ করো। সমস্যা নেই আন্টি, এতটুকু কিছুই না। এটা বলে শরবতটুকু খেয়ে তারপর সোজা ও রুমে চলে যায়। রুমে গিয়ে ল্যাপটপটা নিয়ে কিছু কাজ করতে থাকে। তখনই ওর মোবাইলে একটা ফোন আসে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। ভাই, আজকে আপনাকে স্টেশনে দেখলাম, কোনো কাজে গিয়েছিলেন নাকি? হ্যাঁ, ওইখানে একটু কাজ ছিল, কিন্তু তুই ওখানে কেন গিয়েছিলিস? ভাই, আজকে ওখানে একটা আসামি ধরার কথা ছিল, কিছু মাদক নিয়ে আসছিল, ওকে ধরতে পারেনি। তোকে আমি না করেছিলাম আমাকে না দেখে সবসময় আমার কাছে না আসার জন্য। আজকেও সেই একই ভুলটা করতে যাচ্ছিলি। আমাকে যেখানে দেখবি সেখানে আমার কাছে আসিস না। আমি নিজেই তোকে দেখলে যদি কোনো সমস্যা দেখতে পাই তখন কাছে যাব। সরি ভাই, এরপর থেকে মনে থাকবে। আর শোন, তুষারকে ফোন দে, ওর কাছে পেয়ে যাবি। আর আসামিকে তুষার নিয়ে গিয়েছে। ওকে? আপনি কি করে জানলেন ভাই তুষার ওকে নিয়ে গিয়েছে? তুই ভুলে যাস না আমি কে। আর শোন, ওই দিকের খবর কি? ওইদিকে আছে, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু ভাই, সামনের মাসে তো আপনাকে একবার আমেরিকা যেতে হবে। হ্যাঁ, আমার সব কিছু মনে আছে। ওখানে আমি ঠিক টাইমে চলে আসবো। এখন তোরা ওদিকটা সামনে নে, আর কিছুদিন পর আসতেছি, খুব বেশি দেরি নয়। আর তারপর আহাদ ফোন কেটে একটু ঘুমিয়ে পড়ে। রাত 8টায় এসে ওকে ডেকে নিয়ে যায় আরিবা। আচ্ছা, আপনি এত ঘুমান কি করে? দুপুরে এসে শুয়েছেন, এখন রাত 8টা বাজে, এত ঘুমান কি করে আপনি? আমার তো কখনো এত লম্বা ঘুম হয় না। আমি ঘুমিয়েছি বিকাল 5টায়। দুপুরে একটু কাজ করেছি, সেজন্য ঘুমাইনি। কি কাজ করেছেন আপনি দুপুরে? আমার জানা মতে মা তো আপনাকে কোনো কাজ দেয়নি, তাহলে আপনি আবার কি কাজ করতে গিয়েছেন? ওরা অনলাইনে ছিল, তুমি বুঝবে না। ছোটোর মধ্যে থাকো। বুঝিয়ে বললে বুঝবো। আর ছোটকে? আমি এবার ইন্টার শেষ করেছি, বুঝেছেন? আমার সমান মেয়েদের বিয়ে হয়ে একটা করে বেবি হয়ে গেছে। আমার ফ্রেন্ড একটার বিয়ে হয়ে 2 বেবি হয়েছে, আর আপনি আমাকে ছোট বলতেছেন? এ বাচ্চা মেয়ে, চুপ কর। এই যে সামনে আঙ্কেল আন্টি, এবার মুখটা বন্ধ কর। আরিবা কিছু বলতে যাবে, ঠিক তখনই আহাদ গিয়ে তার আঙ্কেলের কাছে দাঁড়ায়। কি খবর আহাত? এই সন্ধ্যাবেলা করে নাকি ঘুমাচ্ছিলে, তোমার আন্টি বলল? জি আঙ্কেল, বিকেলবেলা একটু শুয়েছিলাম, সেই কারণে চোখটা লেগে এসেছে, যার জন্য বুঝতে পারিনি। এই সন্ধ্যাবেলা করে ঘুমাতে গিয়েছো কেন? এখন ঘুমালে রাতে কি করে ঘুমাবে? আচ্ছা, এখন বসো, খাবার খাই। তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, বসে পড়ো। আঙ্কেল, আমার জন্য অপেক্ষা করার কোনো মানে আছে? আপনারা সারাদিন অফিসে কাজ করে, আন্টি বাড়িতে কাজ করে, আপনারা খেয়ে নেবেন, শুধু শুধু আমার জন্য অপেক্ষা করবেন কেন? আমি তো বাড়িতে তেমন কোনো কাজ করি না, আমি যখন ইচ্ছা তখনই খেতে পারি। তুমি ভুলে যাও না, এখন তুমি আমাদের পরিবারের একজন সদস্য। আর আমাদের পরিবারের সদস্যদেরকে রেখে আমরা কখনো খাই না। আমরা পরিবারের সবাই যখন বাড়িতে থাকি তখন সবাই একসাথে টেবিলে খেতে বসি। বাড়ির বাইরে থাকলে এটা আলাদা কথা। এখন আর কথা না বলে সোজা টেবিলে বসো।
আহাদ আর কোনো কিছু না বলে টেবিলে বসে পড়ে। খাওয়া শুরু করার পর আঙ্কেল বলে উঠলেন হঠাৎ করে, আহাত, কালকে থেকে তোমাকে রেগুলার কাজ করতে হবে। জি আঙ্কেল, সমস্যা নেই, আমি করে ফেলবো। কি করতে হবে শুধু আমাকে বলে দিন। কালকে থেকে তুমি অফিসে যাবে, অ্যাকাউন্টিং এর দায়িত্ব নেবে। অ্যাকাউন্টিং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে অফিসে গিয়ে। আমি বুঝলাম না তোমার বাবা আমার বন্ধু ও কি করে এমন একটা কাজ করতে পারলো। তোমার মতো গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একটা ছেলেকে আমার বাড়িতে পাঠিয়েছে। ওকে শুধু আমি একবার সামনে পেয়ে নেই, তারপর। যদিও আমি তোমার বিষয়ে সবকিছু শুনেছি, অনেকগুলো ইন্টারভিউ দিয়েছো, টাকা চেয়েছে অনেক, তারপরেও আমাকে তোমার চাকরির কথা না বলে আমার বাসায় কেন পাঠালো? আমি আরও তোমাকে বলতাম জামাই। রাস্তায় আসার সময় শুনতে পাই আহাদ নাকি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে আছে, অনেকগুলো চাকরির ইন্টারভিউ দিয়েছে, সেগুলোতে নাকি অনেক টাকা ঘুষ চায়, আর ও ঘুষ দিয়ে চাকরি করবে না। আমি বলতাম তোমার অফিসে ওকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে, কিন্তু আমি বলার আগেই তুমি সেই উদ্যোগটা নিয়েছো। আমি খুশি হলাম জামাই তোমার উপর। আহাদ যখন আমাদের বাড়িতে প্রথম এসেছে আম্মা, তখনই ওর সাথে কথা বলে সবকিছু জানতে পারি আমি। তারপরই আমি ঠিক করেছি ওকে আমার অফিসের বড় একটা কোনো পোস্টে জব দিব। সে জায়গাটা আমাকে খালি করতে হয়েছে একটু সময় নিয়ে, তাই আমি এটা করতে পেরেছি। আমার প্রথম থেকে ভাবনা ছিল ওকে আমার অফিসে নিয়ে যাব। কিন্তু আঙ্কেল, সামনের মাসে আমার কিছুদিন ছুটি দরকার, আমি বলতাম আপনাদেরকে। কতদিনের? আর কি করবে তুমি ছুটি নিয়ে? কোথায় যাবে? বাসায় যাবে? না আঙ্কেল, আমার একটা কাজ আছে, এক জায়গায় যাব, 10 দিনের মতো সময় লাগবে। সমস্যা নেই আমার, তুমি বাড়িতে থেকে করো কিংবা অফিসে গিয়ে কাজ করো, কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে পারফেক্টলি কাজ হওয়ার দরকার। এখন সেটা যেভাবেই হোক, তুমি বাড়ি থেকে করো কিংবা অফিসে গিয়ে করো। কি বোঝাতে পেরেছি আমি তোমাকে? জি আঙ্কেল, আমি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু খাবার শেষ, রুমে যাও। সকালবেলা তাড়াতাড়ি উঠে অফিসে যেতে হবে 9টার ভেতরে। আর তোমার আন্টি তোমার রুমের সব কিছু রেখে এসেছে। কালকে যা যা পরে যাবে তোমার রুমে, স্যুট, টাই, শুজ সব কিছুই তোমার আন্টি তোমার রুমে রেখে এসেছে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে এখন যাচ্ছি রুমে। এটা বলে আহাদ আর সেখানে দেরি না করে সে সোজা তার রুমে চলে আসে। আহাদ চলে যাওয়ার পর আন্টি বলে উঠলেন, ভালো একটা কাজ করেছো আহাত, তো কে অফিসে ডেকে নিয়ে। আমিও বলতাম এটা তোমাকে, কিন্তু তা এর আগেই তুমি এই কাজটা করেছো। ছেলেটা অনেক ভালো, যা বলি তা কোনো কথা না বলেই করে ফেলে। এরকম একটা ছেলে পাওয়া মানুষের ভাগ্যের ব্যাপার। তারপর সকলে খাবার খেয়ে যার যার মতো নিজেদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে আহাদ যখন খাবার খেতে আসে, ঠিক তখনই উপর থেকে আরিবা নেমে আসে। হঠাৎ আহাদকে কালো স্যুট, কালো প্যান্ট, কালো শুজ এইসবে দেখে অনেকটা আকর্ষণীয় লাগে তার কাছে আহাদকে। আহাত খাবার খেয়ে অফিসে যাওয়ার সময় আরিবাকে ওর কলেজের সামনে নামিয়ে দিয়েছে ও। আচ্ছা ঠিক আছে আন্টি, সমস্যা নেই, আমি ওই দিক দিয়ে যাওয়ার সময় ওনাকে ওনার কলেজের সামনে নামিয়ে দিয়ে যাব। মা, ওনাকে বলো আমি ওনার থেকে বড় নয়, কিংবা ওনার সমানও নয়, কমপক্ষে ওনার থেকে আমি 5 থেকে 7 বছরের ছোট হব। তাহলে উনি আমাকে আপনি করে কেন বলতেছেন? হ্যাঁ, ওনাকে জিজ্ঞাসা করো তো। আন্টি আরিবার কথা শুনে হেসে আহাদকে বলে উঠল, সত্যি তো আহাত, ও তো তোমার ছোট, ওকে আপনি করে বলার কি আছে? ওকে তুই বা তুমি করে বলবে, কেমন? তোমার যেটা ভালো লাগে সেটাই বলে রাখবে ওকে। আচ্ছা ঠিক আছে আন্টি, সমস্যা নেই, আমি তুমি করিয়ে বলবো। তারপর আহাদ খাবার খাওয়া শেষ করে বাইরে গিয়ে গাড়ির কাছে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ সময় পর আরিবা আসে, এসে সামনে ড্রাইভিং সিটের পাশে বসে। আহাদ আর কোনো কিছু না বলে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে থাকে। বেশ কিছুক্ষণ সময় পর আরিবার কলেজের সামনে চলে আসে। আরিবা গাড়ি থেকে নামার আগে বলে উঠল, আমার কলেজ 12:30টায় ছুটি হবে, আমাকে এসে বাড়িতে দিয়ে আসবেন। কিন্তু আমি তো তখন অফিসে থাকবো, তখন কি করে আসবো? বাবা নিজেই আমাকে পাঠাবে, চিন্তা করবেন না, আমি 12:30 এখানে থাকবো। আর হ্যাঁ, সাবধানে যাবেন অফিসে। এটা বলে আরিবা আর কোনো কিছু না বলে গাড়ি থেকে নেমে সোজা চলে যায় কলেজের ভিতর। আহাদ সেখানে আর দাঁড়িয়ে না থেকে এসে নিজেও চলে যায় অফিসে। সময় কারোর জন্যই থেমে থাকে না, তেমনি আহাদের জন্যও থেমে থাকেনি। আহাদ ঢাকায় এসেছে আজ 1 মাসের উপরে হয়েছে। আজকে তার কোম্পানিতে আসার 1 মাস হয়েছে।
আর আজকে তাকে কোম্পানি থেকে বেতন দেওয়া হয়েছে 50,000 টাকা। 50,000 টাকা থেকে 35,000 টাকা সে বাড়িতে পাঠিয়ে দিয়েছে তার মায়ের কাছে। অন্য কারোর সাথে আর কোনো কথা বলেনি টাকা পাঠিয়ে। আহাদের মা টাকাগুলো হাতে নিয়ে এসে তার বাবাকে দিয়ে বলে উঠলেন, এই নিন, আপনি চেয়েছিলেন না আপনার ছেলে টাকা ইনকাম করুক? সে টাকা ইনকাম করেছে এবং 35,000 টাকা পাঠিয়েছে বাড়িতে আপনাদের জন্য। আপনাদের তো শুধু টাকা পয়সা দরকার, আমার ছেলের দরকার নেই। নেন আপনার টাকা, আপনাকে পাঠিয়েছে। কিন্তু ও তো 15,000 টাকা বেতনে গিয়েছে, কিন্তু 35,000 কি করে পাঠিয়েছে সে? তাই তো, আহাদ এতগুলো টাকা কোথা থেকে পেল? ওকে অন্য কোনো কিছুর সাথে জড়িয়ে গিয়েছে? আমার তো মন তাই বলতেছে ও ঢাকা শহর গিয়ে খারাপ কোনো কিছুর সাথে জড়িয়ে পড়েনি তো, নাকি আবারও বাড়ি থেকে চুরি করে এতগুলো টাকা পাঠিয়েছে। তোদের লজ্জা হওয়া দরকার, বুঝেছিস? তোরা বাবা ভাই নামের কলঙ্ক। ছেলেটা ওখানে যাওয়ার পর কি অবস্থায় আছে, কেমন আছে, ওখানে ভালো লাগে নাকি খারাপ লাগে, কোনো কিছু জানতে চেয়েছিস একটাবার? কিংবা জানার চেষ্টা করেছিস? তোদের থেকে ভালো ওই বাড়ির মানুষ। যাওয়ার কিছুদিন পরে ওকে নিয়ে ওদের কোম্পানিতে অ্যাকাউন্টিংয়ের ম্যানেজার বানিয়ে দেয়। সেখানে 50,000 টাকা বেতন থেকে 35,000 টাকা বাড়িতে পাঠিয়ে দেয়, আর কিছু টাকা ওর কাছে রাখে। নে, তোদের বাপ আর ছেলের টাকার দরকার ছিল, টাকা পাঠিয়েছে আমার ছেলে। এখন এই টাকা তোরা চিবিয়ে চিবিয়ে খা। আহাদের মায়ের কথায় ওর বাবা আর ভাবি ভাই ওরা তিনজন কোনো কিছুই বলতে পারে না, শুধু চুপ করে থাকে। বেশ কিছুক্ষণ সময় পর আহাদের বাবা এখান থেকে উঠে গিয়ে আহাদের মায়ের কাছে বলে, আহাদের মা, আহাদকে একটা কল দাও তো। ওর সাথে আমরা অনেক অন্যায় করেছি, জানি হয়তো এই অন্যায়ের ক্ষমা নেই, তারপরেও আমি তো বাবা। বাবা হয়ে বাবার দায়িত্বটা ভালো করে পূরণ করতে পারিনি, সেই জন্যই আমি ব্যর্থ। আমি সবসময় চেয়েছি ছেলেটা যেন কোনো না কোনোভাবে সফল হয়। বড় ছেলে কোনো না কোনো চাকরি করতেছে, সংসারে অল্প অল্প টাকা দিচ্ছে, যাই হোক। কিন্তু ওই সময় আহাদ একেবারে বেকার ছিল, যার জন্য আমি সবসময় ওর সাথে চেঁচামেচি করতাম, রাগারাগি করতাম। আপনার এটাও বোঝা উচিত ছিল যে ও নিজেও বেকার থাকতে চায় না। সব সময় আপনার রাগারাগি চেঁচামেচি ওর নিজের কাছেও ভালো লাগতো না। কখনো একটা মানুষ ইচ্ছে করে কারোর কাছ থেকে চেঁচামেচি রাগারাগি এসব নিতে চায় না। আহাদের ক্ষেত্রেও তেমনই ছিল। সে নিজেও চায়নি ওর সাথে কেউ এমন খারাপ আচরণ করুক, এবং নিজেও চায়নি ও বেকার থাকতে, কিন্তু তখন পরিস্থিতি অন্যরকম ছিল, যার জন্য ওকে বেকার থাকতে হয়েছিল। সত্যি আমরা অনেক বড় ভুল করে ফেলেছি মা। আহাদকে বলো একদিন বাড়িতে আসতে, ওর কাছে আমরা সবাই মিলে ক্ষমা চেয়ে নিব ওর সাথে খারাপ ব্যবহার করার জন্য। হ্যাঁ মা, আহাজকে বলুন একদিন বাড়িতে আসতে। সত্যি আমরা ওর কাছের মানুষ হয়েও অচেনা মানুষের মতো ওকে সবসময় অপমান অপদস্থ করে এসেছি। ওর কেমন লাগতে পারে সেটা একবারও চিন্তা করে দেখিনি। সত্যি আমরা ওর সাথে অনেক খারাপ আচরণ করেছি। ভুল যেহেতু তোমরা করেছো, তাহলে ফোন করে বাড়িতে আসতেই তোমরাই বলো ওকে। আমার মনে হয় না সে এখন বাড়িতে আসবে, কারণ সে আমাকে বলেছিল সে 1 বছরের আগে কোনোভাবেই বাড়িতে যাবে না। আরও বাড়ি থেকে ঢাকা গিয়েছে মাত্র 1 মাস হয়েছে, সে এখন কোনোভাবেই মনে হয় না আসবে। তাহলে চলো আমরা একদিন ওর কাছে যাই, ঢাকা। না, এখন ওর কাছে ঢাকা যাওয়া যাবে না। ওর হয়তো আমাদের ওপর অনেক রাগ অভিমান জমে আছে, সেটা আমাদেরকে বাড়ির ভেতরে শেষ করতে হবে, নয়তো বাইরের মানুষ জানতে পারবে। আমি চাই না এগুলো আমাদের মাঝে থেকে অন্য কেউ শুনুক। ওখানে গেলে আমার বন্ধু এবং বন্ধুর পরিবার ঠিকই জানতে পারবে। তাহলে এখন আমরা কি করতে পারি বাবা? ওর সাথে দেখা করার কি কোনো উপায় নেই? এখনও কবে বাড়িতে আসবে সেটার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। তাছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। ওর সাথে কম খারাপ ব্যবহার করিনি। আল্লাহ যদি আমাদেরকে মাফ করেন, নিজের ছেলের সাথে এমন দুর্ব্যবহার করেছি আমি, যেটা হয়তো কোনো বাবার দ্বারা সম্ভব নয়। ওদের কথা বলার মাঝখানে তখনই আহাদের কল আসে ওর মায়ের ফোনে। আসসালামু আলাইকুম, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি মা। কি করো, খাওয়া দাওয়া করেছো? তোর বাবা ভাই ভাবি ওদের সাথে কথা বলতেছি, ওরা খুবই অনুতপ্ত তোর সাথে আগের করা ব্যবহারের জন্য। ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। তোর বাবা নাকি তোর সাথে কথা বলে নেবে নে। আসসালামু আলাইকুম, কেমন আছেন বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? কোথায় আছিস এখন?
আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। অফিসে আছে এখন। আপনারা কি করতেছেন? খাওয়া দাওয়া করেছিস? না বাবা, আরও পরে করব। আপনারা খাওয়া দাওয়া করেছেন? আহাদ, হয়তো আমি পৃথিবীর সবচেয়ে খারাপ একজন মানুষ। আমি সবসময় চেয়েছিলাম তুই কাজ কর, তুই নিজের পায়ে নিজে দাঁড়া। আমি সবসময় এটাই চেয়েছি। এটা চাইতে চাইতে কখন যে আমি তোকে খুব বাজেভাবে আঘাত করেছি কথার মাধ্যমে, আমি নিজেও জানি না। আজকে তোর মায়ের কথায় আমি সম্পূর্ণটা বুঝতে পেরেছি আমি তোর সাথে ঠিক কতটা খারাপ করেছি। দুনিয়াতে হয়তো কোনো বাবা তার সন্তানের সাথে এমন করবে না, কিন্তু আমি যা করেছি সব কিছু তোর ভালোর জন্যই চিন্তা করে করেছিলাম। তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। আরে না বাবা, এভাবে বলবেন না। আমি কোনো কিছু মনে করিনি। আমি জানি আপনি আমার জন্য ভালোর জন্য সব কিছু করেছেন। আমি আপনার সাথে রাগ অভিমান কোনোটা করিনি। আপনি এসব নিয়ে ভাববেন না। ভাইয়া ভাবি ওরা কেমন আছে? তারপর একে একে সবার সাথে কথা বলে এসে চলে যায় আরিবাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসতে। আরিবার কলেজের সামনে এসে দাঁড়ায়। তখনই আরিবা আসে। আরিবা এসে আহাদকে বলে উঠল, আই জি মিস্টার, শুনলাম আপনি নাকি বেতন পেয়েছেন, তাহলে আমাকে ট্রিট দিবেন না? হ্যাঁ, প্রথম মাসের বেতন পেয়েছেন, ট্রিট কিন্তু দিতেই হবে আমাকে। আচ্ছা দিব, ঠিক আছে। কি খাবে বলো? সত্যি আমাকে ট্রিট দিবেন? না, তোমাকে মিথ্যে ট্রিট দেব। আমার মিথ্যা ট্রিট দরকার নেই, সত্যি ট্রিট দিলে যাব, নয়তো যাব না। আরে বাবা সত্যি দিব, চলো। কি খাবে বলো, কোন রেস্টুরেন্টে যাবে? আচ্ছা তাহলে চলুন, যাও যাক। তারপর ওরা দুজন গাড়িতে উঠে বসে আহাদ গাড়ি ড্রাইভ করতে থাকে। বেশ কিছুক্ষণ সময় পর একটা জায়গার মধ্যে গাড়িটা থামাতে বলে আরিবা, এখানে কোথায় দাঁড়ালে? এখানে তো কোথাও রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি না। আপনি কথা না বলে আসুন, এখানে সবচেয়ে সুস্বাদু খাবারের একটা রেস্টুরেন্ট আছে। তারপর গাড়ি থেকে নেমে একটু সামনে গিয়ে দেখতে পাই ওইখানে কয়েকটা ফুচকার দোকান। তোমাকে না বলেছি রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার জন্য, তাহলে এখানে কেন আসলে? আমার রেস্টুরেন্ট এটাই, বুঝেছেন? আমার সবচেয়ে প্রিয় খাবার এটাই, আমার এটাতেই চলবে। আজকে আপনিও খেয়ে দেখুন, খেতে অনেক সুস্বাদু এখানকার খাবার। তারপর ওখানে গিয়ে বসে একে একে 5 প্লেট ফুচকা সাবার করলো আরিবা। খাওয়া শেষে জালের জন্য সারা মুখ লাল হয়ে গিয়েছে। আহাদ দৌড়ে গিয়ে রাস্তার ওই পাশ থেকে ডিপ ফ্রিজ থেকে একটা পানির বোতল নিয়ে আসে। সেটা এনে হাতে দেওয়ার পর আরিবা বোতলের ক্যাপ খুলে ডক ডক করে খেতে থাকে। তারপর ওরা সেখানে দেরি না করে সোজা বাসায় চলে আসে। আজকে মাসের 15 তারিখ। কালকে আহাদের আমেরিকা যাওয়ার কথা, তাই আজকে রাতে খেতে বসে আঙ্কেলের সাথে কথা বলতে হবে। রাতে যখন খাবার টেবিলে খেতে বসে তখন সবার মাঝে থেকে আহাদ বলে ওঠে, আঙ্কেল, আপনাকে বলেছিলাম না আমি কিছুদিনের জন্য কোথাও যাব। আমার আসলে 10 দিনের ছুটি দরকার। আপনি যদি চান তাহলে আমি অফিসে না গিয়ে সবকিছু বাড়িতে বসে কমপ্লিট করতে পারবো, যদি আপনি অনুমতি দিন তো তাহলে। কিন্তু আঙ্কেল আমার ছুটিটা দরকার, খুব বেশি জরুরি। হঠাৎ আহাদের এরকম কথা শুনে আরিবা এবং বাড়ির প্রত্যেকে ওর দিকে একটু অবাক হয়ে তাকায়। কোথায় যাবেন আপনি? আর 10 দিনের, এতদিনের জন্য? হ্যাঁ, আহাদ কোথায় যাবে তুমি আমাদেরকে বলা যাবে? না না ভাই, এখন কোথাও যাস না, আমি কিছুদিন পর চলে যাব, তখন যাস। তুই গেলে বাড়িটা একেবারে একা একা হয়ে যাবে, আমার কাছে একটু ভালো লাগবে না। তুই বাড়িতে আছিস সেই জন্য একটু ভালো লাগে, তোর সাথে গল্প করা যায়। তুই যেখানে যাস আমি বাড়ি থেকে চলে গেলে তারপর যাস। নানু, আমার যাওয়াটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আমার যদি ইম্পর্ট্যান্ট না হতো তাহলে যেতাম না। আর যদি তোমার বাবা জিজ্ঞেস করে কোথায় গিয়েছো, তখন আমরা কি বলবো? তুমি কি বাড়িতে যাচ্ছ? বাড়ি থেকে আসলে মাত্র 1 মাস হয়েছে, কিংবা 1.5 মাসের মধ্যে আবার এখনই বাড়িতে যেতে হবে তোমায়? আঙ্কেল যাচ্ছি আমি এক জায়গায়, এসে আপনাদেরকে সব কিছু বলবো। আর হ্যাঁ, আজকে রাতে আমি বের হব, চিন্তা করবেন না। 10 দিনের ভিতরে আমি চলে আসবো। আর আমি যেখানেই থাকি আপনার অফিসের কাজ টাইম টু টাইম সব কিছু করে দেবো আমি। এতটুকু বিশ্বাস রাখতে পারেন আমার উপর। আহাদ, এইখানে বিশ্বাসের কথা উঠছে কোথা থেকে? আমি তোমাকে বিশ্বাস করি, সেই জন্যই কোনো কিছু না ভেবে তোমাকে অফিসে নিয়ে বসিয়েছি। আর কিছুদিনে তোমাকে যা চিনলাম, তুমি কখনোই আমার সাথে প্রতারণা করবে না, এতটুকু বিশ্বাস আমার আছে তোমার উপর। কিন্তু আমি ভাবছি তুমি কোথায় যাচ্ছ কাউকে না জানিয়ে না বলে। বাড়িতে গেলে তো আমাকে বলে যেতে পারো, সমস্যা কি? বাড়িতে কাউকে বলবেন না আঙ্কেল। বাবা মা ভাই ভাবি ওদের কাউকে কল দিবেন না। 10 দিন পর আমি ইনশাল্লাহ ফিরে আসবো। বাবা,
যেখানেই যাও খুব তাড়াতাড়ি ফিরে এসো, আর সাবধানে থেকো। যেখানে যাও তোমার জন্য অপেক্ষা থাকবো, কিন্তু ঠিক টাইমে খাওয়া দাওয়া করো। তুমি কিন্তু খাওয়া দাওয়ায় অনেক অনিয়ম করো। ঠিক আছে আন্টি, দোয়া করবেন আমার জন্য, যেন খুব শীঘ্রই আসতে পারি। আর নানু, আমি এসে যেন আপনাকে পাই। এবার অনেক দিন থাকবেন এখানে। আমি এসে আপনাকে নিয়ে ঢাকা শহরে ঘুরে বেড়াবো, কেমন? তোকে বলেছিলাম না যেতে, তুই তো আমার কথা শুনলি না। আমার কথা না শুনে তুই তো চলে যাচ্ছিস, তাহলে আমি কেন তোর কথা শুনতে যাব? সরি নানু, আমি খুব শীঘ্রই ফিরে আসবো আপনাদের জন্য, আপনাদের কাছে দোয়া করবেন আমার জন্য, আমি যেন খুব শীঘ্রই ফিরে আসতে পারি। ঠিক আছে তো আঙ্কেল, আমার খাওয়া শেষ, আমি এখন উঠতেছি। ঠিক আছে, সাবধানে যেও। আর আমি অফিসে বলে দিচ্ছি তোমার অ্যাকাউন্টে যেন 1 লক্ষ টাকা পাঠিয়ে দেয়। তোমার কাছে তো মনে হয় টাকা পয়সা নেই তেমন একটা। শুনেছি বাড়িতে টাকা পাঠিয়ে দিয়েছে 35,000। এদিকে তো তোমার মোটামুটি খরচ দরকার হয়। না আঙ্কেল, সমস্যা নেই, আমার কাছে টাকা আছে, টাকা লাগবে না। আমার কাছে যে পরিমাণ টাকা আছে তা দিয়ে হয়ে যাবে আমার। এখন টাকা দরকার হবে না আঙ্কেল, টাকা দরকার হলে আমি আপনার কাছ থেকে ফোন করে চেয়ে নেব। যেটা বলেছি সেটা করো। টাকা থাকলে সাথে কোনো প্রবলেমে পড়তে হবে না, যদি টাকা না থাকে তখন প্রবলেমে পড়তে হবে। যা বলছি তা করো, টাকা নিয়ে যেও। এই টাকা না হয় তোমার স্যালারি থেকে অল্প অল্প করে কেটে রাখবে অফিস কর্তৃপক্ষ, তাই আর কথা না বলে টাকাটা নিয়ে যেও। ঠিক আছে আঙ্কেল, এখন তাহলে আসি, আমি রুমে গিয়ে সব কিছু রেডি করতে হবে। নানু, যাচ্ছি। আপনারা তো ঘুমিয়ে পড়বেন, হয়তো আপনাদের সাথে দেখা হবে না। আন্টি দোয়া করবেন আমার জন্য সবাই। এটা বলে আহাদ সেখান থেকে চলে যায় ওর রুমে। রুমে গিয়ে ওর লাগেজটা বের করে যখন গোছাতে শুরু করে, তখনই রুমে আসে আরিবা। আরিবাকে এত রাতে ওর রুমে দেখে আহাদ দরজার কাছে এসে জিজ্ঞেস করলো, তুমি এত রাতে আমার রুমে কি করতেছো? আঙ্কেল আন্টি জানে তুমি আমার রুমে এসেছো? এখন যদি ওরা দেখে ফেলে তাহলে অন্য কিছু ভাববে। চলে যাও তুমি এখানে। আপনার এত কিছু নিয়ে টেনশন করতে হবে না। আমি বাবা মাকে বলে ওদের সামনে দিয়ে এসেছি, তাই এত কিছু ভাবতে হবে না আপনার। আমি যার জন্য এসেছি, কিছু জানতে এসেছি। আমার প্রশ্নের সঠিক উত্তর দিবেন আপনি। তুমি পিচ্ছি মেয়ে, তোমার আবার কিসের প্রশ্ন? আচ্ছা ঠিক আছে, দেখি তোমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারি কিনা। আমি চেষ্টা করবো দেওয়ার। আপনি কোথায় যাচ্ছেন? ঘুরতে যাচ্ছি। সেটা আমিও দেখতে পাচ্ছি। এখন আমি জিজ্ঞেস করছি, আপনার গন্তব্য কোথায়, যাচ্ছেন কোথায় সেটা? যাচ্ছি কোথাও একটা, এখন বলা যাবে না। এসব বলবো মাত্র 10 দিনের ব্যাপারে, একটু অপেক্ষা করো, তারপর জানতে পারবে। আমি শিওর আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছেন, কারণ আপনি বুঝতে পেরেছেন আমি আপনাকে ভালোবাসি। সেই জন্য আমাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। আপনি আমাদের ছেড়ে, শুনুন, আমি আপনাকে অনেক ডিস্টার্ব করি, সেটা আমি জানি। আমি এখন থেকে আর ডিস্টার্ব করব না আপনাকে। আপনি যাবেন না আমাদের বাড়ি থেকে, আমি কথা দিচ্ছি। আমি আর আপনাকে কখনো বিরক্ত করব না। আহাদ আরিবার কথা শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে ওর দিকে, তারপর বলে ওঠে, এই মেয়ে, এসব কি বলতেছো তুমি? এমন কিছুই না, আমি তোমাকে এতটা নিখুঁতভাবে খেয়াল করিনি। তোমার মনে কি চলতেছে সেটাও আমি জানি না। আর আমি তোমাদেরকে একবারে ছেড়ে চলে যাচ্ছি না, আমি 10 দিন পরে আবার ফিরে আসবো। তখন এসে কি আমাকে নিজে করে নেবেন? দেখো, আমি আঙ্কেলের সাথে কখনো বেইমানি করতে পারবো না। আঙ্কেল আমাকে কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছে, আমি আঙ্কেলের সাথে কখনো বেইমানি করতে পারবো না। তাই আজকের পর থেকে এসব কথা আর আমাকে কখনো বলবে না। আমি জানি আপনি আমাকে পছন্দ করেন, কিন্তু সেটা আপনি বাবার জন্য বলতে পারছেন না। কিন্তু বাবাকে আমি রাজি করাবো। আর আপনি শুধু আমাকে এইটুকু কথা দিয়ে যান, আমি ছাড়া আপনার লাইফে আর দ্বিতীয় কোনো নারী আসবে না। আচ্ছা, ওটা পরেরটা পরে দেখা যাবে, এখন যাও, আমাকে যেতে হবে। না, আপনি আমাকে শুধু একটা কথা দিয়ে যাবেন যে আমি ছাড়া আপনার লাইফে আর দ্বিতীয় কোনো নারী আসবে না। তুমি কিন্তু আগুন নিয়ে খেলা করতেছো, সে আগুনে সারা জীবন পড়তে হবে তোমার, ভেবেচিন্তে তারপর আগাও। আমাকে চোখের সামনে যা দেখতেছো আমি কিন্তু তা নয়, সম্পূর্ণ অন্যরকম আমি। সমস্যা নেই, আমি সারা জীবন পড়তে রাজি আছি। তারপরও আমার আপনাকে দরকার, আপনাকেই লাগবে। এখনো কিন্তু আপনি আমাকে কথা দেননি। ওখানে দাঁড়িয়ে না থাকে, একটু কাজে আসো। আরিবা সেখানে দাঁড়িয়ে না থেকে আহাদের অনেকটা কাছে এসে দাঁড়ায়। আহাদ কোনো কিছু না বলে ওকে জড়িয়ে ধরে ওর কানের কাছে মুখ নিয়ে বলতে থাকে, শুধু আজকে থেকে না, যেদিন তোমাকে স্টেশনের মধ্যে দ্বিতীয়বার দেখেছিলাম সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম তুমি ছাড়া লাইফে আর দ্বিতীয় কোনো নারী আসবে না। হয়তো তুমি আর নয়তো কেউ না। কখনো ভাবিনি আজকের এই দিনটা আমার লাইফের কখনো আসবে। ওখান থেকে এসে আমি আঙ্কেলের পায়ে ধরে হলেও তোমাকে চেয়ে নেব।
খুব শীঘ্রই তোমাকে নিজের করে নেব, এতটুকু বিশ্বাস রেখো আমার উপর। জীবনের প্রথম কোনো পুরুষের ছোঁয়া পেয়ে আরিবার শরীর কেঁপে ওঠে, আর আহাদের প্রত্যেকটা কথা যেন ওর শরীরের প্রতিটি শিরায় শিরায় শিহরণ বইয়ে দেয়। আহাদের কথা শেষ করে আহাদ আর সেখানে দাঁড়িয়ে না থেকে সোজা বের হয়ে যায় বাসা থেকে। পিছনে ফেলে আসে এক অষ্টাদশী, যে কিনা তার যাওয়ার দিকে তাকিয়েছিল। সেই অষ্টাদশী যেন এখনো বুঝে উঠতে পারতেছে না যে তার সাথে এখন যা ঘটে গেল তাকে সত্যিই নাকি কল্পনা। সেই দিনের পর একে একে 8 দিন চলে যায়। এই 8 দিনের মধ্যে একবারও আহাদ আরিবাকে কল দেয়নি, কোনোভাবে ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি। কিন্তু আরিবা অপেক্ষায় আছে কখন ফিরে আসবে সে। তারই মধ্যে আহাদের বাবা আরিবার বাবাকে ফোন করে। তখন বিকেলে সবাই বাগানে বসে আড্ডা দিচ্ছিল। বন্ধু আহাত কোথায় রে? ওকে 2 দিন ধরে ফোন করতেছি, কিন্তু ওর ফোন বন্ধ। ও কোথায় গিয়েছে জানিস? আর ওর ফোন বন্ধ কেন বলতেছে? এতবার ট্রাই করার পরও। প্রায় 8 দিন আগে আহাত বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। বলছিল কোথাও একটা যাবে, কিন্তু কোথায় যাবে সেটা বলে যায়নি। বলেছে 10 দিনের ভেতরে সে ফিরে আসবে। আজ 8 দিন, হয়তো 2-1 দিনের মধ্যেই চলে আসবে। কেন, কোনো ইম্পর্টেন্ট দরকার? আর আমি তো ভেবেছি সে তোর কাছে গিয়েছে গ্রামে। আসলে ওর বিয়ের জন্য মেয়ে দেখছিলাম আমরা, তার জন্য ফোন করতেছি 3 দিন ধরে, কিন্তু 3 দিন ধরে ওর ফোন বন্ধ। সেজন্য আজকে বাধ্য হয়ে তোকে ফোন করলাম। তোর সাথে কথা হয় না, তাই আজকে তোকে ফোন করলাম। ও বাড়িতে আসলে বলিস তো ওকে যেন আমায় কল দেয়। ও, এটা তো ভালো কথা। তা কোথায় মেয়ে দেখেছিস? আমাদের চেনা পরিচিত নাকি? হ্যাঁ, ওই যে আমার ছোট ভাইয়ের মেয়ে আছে একটা, এবার ইন্টার শেষ করেছে। আরিবার সমানই। তোরা কিন্তু বিয়েতে আগে আগে চলে আসবি কেমন? বিয়ের 1 সপ্তাহ আগে ভাবিকে আর আরিবাকে পাঠিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, এটা সমস্যা নেই। আহাত আগে বাড়ি আসুক, তারপরে ওকে আমি বলতেছি। আচ্ছা ঠিক আছে তো বন্ধু, এখন তাহলে ফোন কাটতেছি, পরে কথা হবে। বাড়িতে কিছু কাজ আছে, ওইগুলো করতে হবে। ভাবিকে আমার সালাম দিস। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কাজ কর তুই। আর সময় করে আসিস আমাদের বাড়িতে, এখানে ঘুরে যাস শেষে। এটা বলে ফোন রেখে দেয় আঙ্কেল। ফোন রাখার পর আন্টি আঙ্কেলকে জিজ্ঞেস করলো, কে কল দিয়েছে আর কার বিয়ের কথা বলতেছিলে? আহাদের বাবা কল দিয়েছে, বলতেছে আহাদের জন্য নাকি মেয়ে দেখেছে, বিয়ের জন্য। ওর ছোট ভাইয়ের মেয়ে, আমাদের আরিবার সাথেই নাকি পড়ে, একই ক্লাসের, এবার ইন্টার শেষ করেছে। এখন আহাদকে ফোন করে যাচ্ছে 2 দিন ধরে, আহাদের নাকি ফোন বন্ধ বলতেছে। সেই জন্য আমাকে কল দিয়ে জিজ্ঞেস করতেছে আহাদ কোথায়, আহাদের খবর জানি কিনা। ও আচ্ছা, তাহলে তো ভালোই, আহাদের বিয়ের বয়স হয়ে এসেছে। হ্যাঁ, বিয়েটা করে নেওয়া ভালো। আমাদের সময় তো আরও আগেই বিয়ে হয়ে যেত, কিন্তু এখনকার সময় তো মেয়েদের 18 বছর, ছেলেদের 30 বছর হতে হয়। এর আগে নাকি ওরা বিয়ে দিতে চায় না। এখান থেকে উঠে চলে যায় আরিবা। পেছন থেকে আঙ্কেল আন্টি ডাকলেও সে না ফিরে সোজা তার রুমে চলে যায়। রুমে গিয়ে দরজা বন্ধ করে কান্না করতে থাকে। আর ওরা 3 জন বাগানে বসে আড্ডা দিচ্ছিল। ওরা তেমন একটা পাত্তা দেয়নি। বেশ কিছুক্ষণ সময় পর আরিবার আম্মু ওর রুমের সামনে দিয়ে যাচ্ছিল। তখনই কান্নার আওয়াজ পায়, আর উনি যা বোঝার বুঝে যায়, কারণ উনি খুবই চালাক প্রকৃতির একজন মা। মেয়ের কি হয়েছে সেটা উনি অনায়াসেই বুঝে যায়। সেদিন রাতের বেলায় আহাদ ফিরে আসে রাত 3টায়। বাড়ি থেকে আলাদা গেস্ট হাউসে আহাদকে থাকতে দেওয়া হয়েছিল, তাই বাড়িতে আসতে ওর কোনো প্রবলেম হয়নি। সে এসে সোজা তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। সকালবেলা আন্টি যখন দারোয়ানকে ডেকে নেয়, তখন দারোয়ান গিয়ে আন্টিকে বলে রাতের বেলা আহাদ চলে এসেছে। ম্যাডাম, রাতের বেলা আহাদ ভাই চলে এসেছে। ওহ তাই নাকি? এখন আহাদ কোথায় আছে? সে কি গ্রামের বাড়িতে চলে গিয়েছে, নাকি ওই রুমে আছে? না না ম্যাম, আহাদ ভাই এসে উনি ওনার রুমে চলে গিয়েছে। বলছে সকালবেলা উঠে সকলের সাথে দেখা করবে। আচ্ছা ঠিক আছে, তুমি বাজারে যাও, গিয়ে এই সদাইগুলো নিয়ে আসো। আহাদ অনেক রাতে এসেছে তো, সে অনেক ক্লান্ত। এত দূর থেকে এসেছে, আহাদ একটু বিশ্রাম করুক। দারোয়ান আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। আন্টি ভিতরে গিয়ে আঙ্কেলকে ডেকে বলে উঠলেন, এই যে শুনছেন, আরিবার বাবা, কালকে রাতে নাকি আহাদ চলে এসেছে, এখন ওর রুমে ঘুমাচ্ছে।
তখন ওখানে সবাই বসা ছিল, সকালে খাবার খাচ্ছিল। এই কথা শুনে আরিবা অনেকটা খুশি হয় প্রথমে, কিন্তু কি ভেবে যেন আবার মুখটা গুমরা করে নেয়। আন্টির কথা শুনে আঙ্কেল বলে ওঠে, ও তাই নাকি? তুমি কখন দেখেছো? তোমার সাথে ওর কথা হয়েছে? না, একটু আগে আমাদের দারোয়ান বলল যে আহাদ নাকি রাতে এসেছে, সেজন্য আমি আর যাইনি ওর কাছে। ছেলেটা এত রাতে এসেছে, অনেক ক্লান্ত হয়তো, তাই ঘুমোচ্ছে। আমি আর ওকে ডাকিনি। ওর ঘুম শেষ হলেই না হয় ও নিজেই চলে আসবে খেতে। তোমরা খাও, আমি গিয়ে ওর সাথে দেখা করে আসি। আন্টি কিছু বলতে যাবে তার আগেই আহাদ সেখানে চলে আসে। আঙ্কেল, আমার কাছে যাওয়ার দরকার নেই, এখন বসুন, খেতে শুরু করুন, আমি চলে এসেছি। তা কেমন ঘুরে আসলে ওইদিকে? কোথায় গিয়েছো সেটাও তো বলে গেলে না। তোমার বাবা ফোন করেছিল আমাকে, তোমার নাম্বার বন্ধ ছিল সেই জন্য। ঘুরতে গিয়েছো ভালো কথা, ফোন নাম্বার বন্ধ করে রেখেছিলে কেন? রানু কেমন আছেন? আরিবা কেমন আছো তুমি? আন্টি ভালো আছেন? একে একে সকলের সাথে কথা বলে তখন আঙ্কেলের কাছে যায়। একে একে সবাইকে জিজ্ঞেস করলে কেমন আছে, কিন্তু আমাকে জিজ্ঞেস করলে না আমি কেমন আছি। এটা কেমন কথা হাত? আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি খুব ভালো আছেন, তাই আপনাকে আর কষ্ট করে জিজ্ঞেস করলাম না আঙ্কেল, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, ভালো তো থাকবোই, কারণ সামনে একটা খুশির খবর আসতে যাচ্ছে। তাই নাকি? কি এমন খুশির খবর যার জন্য আপনি এত ভালো আছেন? সেটা সময় হলেই জানতে পারবে। এখন খেতে বসো। এই কয়েকদিনে তো আগে থেকে অনেক শুকিয়ে গিয়েছো আহাদ। দেখে বোঝা যাচ্ছে ঠিক টাইম মতো খাবার খাওনি। যাওয়ার আগে আমি এত করে বলে দিলাম খাবার যেন ঠিক টাইম মতো খাও, তারপরও আমার কথাটা রাখোনি তুমি। একটু ব্যস্ত ছিলাম আন্টি, সেই জন্য খাবার তো টাইম টু টাইম খেতে পারিনি, কিন্তু শুকাইনি তো আমি, আমি তো ঠিকঠাকই আছি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তোমার কথা। এখন কি বলা যাবে যে কোথায় গিয়েছিলে তুমি? যাওয়ার আগে তো বলে যেতে পারোনি কোথায় যাচ্ছ। বলেছিলে ফিরে এসে তারপর বলবে কোথায় গিয়েছ। এখন শুনি কোথায় গিয়েছিলে, যার জন্য ফোন বন্ধ রেখেছো, ফ্যামিলিকে আমাদেরকে একসাথে চিন্তায় রেখেছ। আন্টির এই প্রশ্নের আহাদ সবার দিকে তাকিয়ে দেখে সবাই ওর দিকে চেয়ে আছে। আহাদ বুঝতে পারলো আন্টির প্রশ্নের উত্তরের অপেক্ষায় রয়েছে সকলে, তাই সবাইকে আর দেরি না করে আহাদ সকলের উদ্দেশ্যে বলে ওঠে, আসলে আমার লাইফের সবচেয়ে বড় একটা সাফল্য, যেটা এখন আমার পরিবার পর্যন্ত জানে না, সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসলে আমি 9 দিন আগে আমেরিকা গিয়েছিলাম। আহাদের কথা শুনে সবাই অনেকটা তবদা খেয়ে যায়। আমেরিকা এমন একটা দেশ, সহজে কোনো ভিসা হয় না। মানুষ পকেটে টাকা নিয়ে বসে থাকে, কিন্তু আমেরিকার ভিসা পাওয়া যেন সোনার হরিণ হাতে পাওয়া। আরা সেদিনের ছেলে হয়ে আহাদ কি করে আমেরিকা চলে যায় এবং কি কাজে গিয়েছে আমেরিকা? আমেরিকা কি কাজে গিয়েছো শুনি? আমার জানা মতে আমেরিকা তোমার কোনো কাজ নেই, তাহলে কেন গিয়েছো আমেরিকা? আসলে আঙ্কেল, আমি আপনাদের কাছ থেকে আরেকটা বিষয় লুকিয়েছি, আর সেটা হলো আমি আপনাদের এই থানার কমিশনার। আহাদের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপর আঙ্কেল বলে উঠলেন, কিন্তু তোমার বাবা তো বলেছিল তুমি বেকার, কোনো কিছু করো না, চাকরির ইন্টারভিউ দিচ্ছিলে কিন্তু চাকরি হচ্ছিল না। তারপর তোমার বাবা আমার সাথে কথা বলে তোমাকে আমার বাড়িতে পাঠিয়ে দেয়। আপনি যা শুনেছেন সবকিছু ঠিক শুনেছেন। ওই যে আমি একটু আগে বললাম আমি কমিশনার, সেটা কেউ জানে না। আমার জীবনের সবচেয়ে বড় সাফল্যের কথা আমি এখানে প্রথম শেয়ার করতেছি। আমার লাইফের আর দ্বিতীয় কাছের কোনো মানুষ জানে না, আপনাদের কাছে এই প্রথম বলতেছি। আর রইল চাকরির কথা, সেগুলো আমি ইন্টারভিউ দিতাম ঠিকই, কিন্তু আমি ইচ্ছে করে চাকরির জন্য নিজেকে যোগ্য প্রমাণ করতাম না ওদের কাছে, কারণ আমার তো চাকরির একটা রয়েছে, সেটার উপরে কাজ করতেছিলাম। আর ইন্টারভিউ দেওয়াটা ছিল শুধু ওদেরকে দেখানোর জন্য। সবই বুঝলাম, তাহলে বাড়ির সারা মানুষের কাছ থেকে এক সব লুকালে কেন তুমি? ওদেরকে তো বলতে পারতে, তাই না? আসলে আমি একটা সিক্রেট মিশনে ছিলাম আন্টি, যার জন্য বাড়ির কাউকে এই কথাটা বলতে পারেনি যে আমি কমিশনার। তখন এটা উপর মহল থেকেও নিষেধ ছিল। আমার চাকরির জয়েনিংয়ের দিন থেকে আমাকে এই মিশনের দায়িত্বটা দেওয়া হয়। আমাকে বিশ্বাস করে, আমার চাকরির প্রথম দিন থেকে আমাকে ওরা বিশ্বাস করে এরকম একটা কাজ দিয়েছে। তাহলে আমি কি করে ওদের বিশ্বাসটা ভাঙি? কালকে আমার মিশন শেষ হয়েছে, এখন বাড়ির সবাইকে বলতে পারবো এই কথাটা। সবই বুঝলাম তোর কথা। এখন তাহলে বাড়ি চলে যাবি, তাই না? হ্যাঁ নানু, বাড়িতে যেতে হবে। বাড়ি থেকে গিয়ে ঘুরে আসি, তারপর আবার কিছুদিন পর এখানে চলে আসতে হবে। কালকে মিশন শেষ করার জন্য কিছুদিন ছুটি দিয়েছে ওরা। তারপর মহলের ওরা খুবই খুশি হয়েছে, খুব সহজে মিশনটা কমপ্লিট করতে পেরেছি, সেজন্য অনেকদিন ছুটি দিয়েছে এবার। তাহলে বাসায় যাচ্ছ কবে?
দেখি আঙ্কেল, এখন অফিসে কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দেবো। মেবি 2-3 দিনের মতো লাগতে পারে। বাসা থেকে এসে এখন কোথায় থাকবে? সরকারি কোয়ার্টার রয়েছে, ওখানে আমাকে বাসা দিয়েছে। এবার এসে সেখানে উঠবো। সেখানে ওঠার দরকার নেই, আমাদের বাড়িতে এমনিতেও মানুষ নেই, এখানেই চলে আসবে। ওইখানে একা একা কি না কি খাবে, তার চেয়ে বরং আমাদের বাসায় চলে আসবে। আমাদের বাসা থেকে থানা বেশি দূরে নয়। হ্যাঁ, তোমার আন্টি ঠিকই বলেছে, ওইখানে শুধু শুধু আলাদা থাকার দরকার নেই, এখানে চলে আসবে, সকলে মিলে একসাথে থাকবো। আচ্ছা আন্টি, এটা না হয় পরেরটা পরে দেখা যাবে। আমি স্যারদেরকে বলবো আপনাদের কথা যেন এখানে থাকার অনুমতি দেন। যদি স্যারেরা অনুমতি দেয় তাহলে এখানে থাকতে পারবো, আর নয়তো কোয়ার্টারে থাকতে হবে। সবকিছু উপরের আদেশ মোতাবেক চলতে হয়। ততক্ষণে সেখান থেকে উঠে চলে যায় আরিবা। আরিবা একেবারে উপর থেকে রেডি হয়ে নিচে আসে কলেজে যাওয়ার উদ্দেশ্যে। আরিবাকে বের হতে দেখে আহাদ সেখানে আর বসে না থেকে আঙ্কেল আন্টিকে বলে বেরিয়ে আসে। আন্টি, আমি আসছি তাহলে। আরিবাকে কলেজের সামনে নামিয়ে দিয়ে আমি একটু অফিসে যাব। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবে, আর দেরি করো না, চলে এসো বাড়িতে। দুপুরে কিন্তু বাড়িতেই খাবে। এতদিন পর বাড়িতে এসেছো, আমি ভালো মন্দ রান্না করব, বাইরে থাকার দরকার নেই। আচ্ছা ঠিক আছে আন্টি, দেরি করবো না, চলে আসবো। দুপুরের খাবার বাড়িতে এসে খাবো, মনে থাকবে আমার। এখন তাহলে আসি। এটা বলে আহাদ আর সেখানে না দাঁড়িয়ে সোজা দৌড়ে বাহিরে চলে আসে। আহাদের যাওয়ার দিকে তাকিয়ে থেকে আন্টি মনে মনে ভাবলো, আল্লাহ, আমার মেয়েটা যা চায় আজ যেন তাই পায়। তুমি তাদের দুইটাকে মিলিয়ে দিও আল্লাহ। আমার মেয়েটা কষ্ট সহ্য করতে পারে না, আর আমি আমার মেয়ের কষ্ট সহ্য করতে পারি না। তুমি ওদেরকে মিলিয়ে দিও আল্লাহ। বাইরে এসে আহাদ পিছন থেকে আরিবাকে ডাকতে থাকে, কিন্তু আরিবা পিছনে না ফিরে হাঁটতে থাকে। তারপর আহাদ দৌড়ে এসে আরিবার হাত ধরে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলো, কি হলো? এইভাবে ডাকতেছি, আমার ডাকে সাড়া দিচ্ছ না কেন? কতক্ষণ ধরে সেই ডেকেই আসছে, কিন্তু তোমার ফেরার কোনো নাম গন্ধ নেই। দাঁড়াবে তো দূরের কথা, কি হয়েছে? এমন করতেছে কেন আমার সাথে? আরিবা, কথা বলো। আমি কিন্তু তোমাকে জিজ্ঞেস করতেছি, এখানে আর কেউ নেই। আহাদের কথা শুনে আরিবা আহাদের দিকে তাকিয়ে বলে উঠল, বাড়ি থেকে যাওয়ার পর না একটা ফোন, না একটা SMS। আমাকে মনে আছে আপনার? আমাকে মনে থাকবে কেন আপনার? আপনার তো মনে থাকার কথা আপনার চাচাতো বোনকে, যাকে বিয়ে করবেন তার কাছে যান। আমার কাছে এসেছেন কেন? হ্যাঁ, ও প্রেম করবেন একজনের সাথে, বিয়ে করবেন আরেকজনকে, তাই তো? আপনাদের ছেলেদের চরিত্র এটা। কি বলতেছো এসব? তোমার মাথা ঠিক আছে না পুরাই গেছে? তুমি কি বলতেছো? ভেবে চিন্তে বলতেছো? এসব কথা কোথা থেকে আসলো? আর আমার চাচাতো বোন বিয়ে, এসব কি? হ্যাঁ, এখন তো কিছু বুঝবেনই না, কারণ এখন এমন একটা ভান করবেন যে আপনি কিছুই বোঝেন না। আচ্ছা কি হয়েছে আমাকে একটু বুঝিয়ে বলবে? আমি বুঝতে পারছি না তোমার কথা। আমি না বোঝার মতো তো কিচ্ছু বলিনি, আমি বাংলাতে বলেছি। এখন আপনি যদি বুঝতে না পারেন সেটা আপনার ব্যর্থতা, আমার না। এখন রাস্তা থেকে সরুন, আমি কলেজে যাব, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। তোমার আজকে কলেজে যেতে হবে না, চলো আমার সাথে। এটা বলে আহাদ একটা রিক্সা ডেকে আনে, ওকে রিক্সায় তুলে সেও রিক্সায় উঠে বসে, তারপর চলতে থাকে। বেশ কিছুক্ষণ সময় পরে একটা জায়গার সামনে এসে রিক্সাটা দাঁড় করায়। তারপর রিক্সা থেকে নেমে আরিবার হাত ধরে পার্কের ভিতরে যায়। এখানে নিয়ে আসছেন কেন আমায়? আমার কলেজে যেতে হবে, ছাড়েন আমাকে। কথা না বলে চুপচাপ এখানে বসো। আহাদ আরিবাকে একটা বেঞ্চের সামনে নিয়ে বসিয়ে বলে উঠল, এখানে বসো চুপচাপ, যা জিজ্ঞেস করবো সেটার উত্তর দেবে। আমি খাবার টেবিলে বসে সকলকে কি বলেছি তোমার মনে নেই? বলেছিলাম যে এটা একটা সিক্রেট মিশন ছিল, আর যার জন্য ওইখানে যাওয়ার পর সবার ফোন অফ করে রেখেছিলাম আমি। সেখানে যদি আমি নিজের ফোন নিজে অন করতাম তাহলে এটা অন্যদের সাথে বেইমানি করা হতো। ওদের ফ্যামিলি থেকে দূরে রেখেছি আমি। এখন যদি আমি নিজে আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করি তাহলে এটা কি বেইমানি হয় ওদের সাথে? সেটা আমি ওদের সাথে কি করে করতে পারি, কিংবা করব না। এসব আমাকে বলতেছেন কেন? হ্যাঁ, আমি এসব শুনে কি করব? যাকে বিয়ে করবেন তাকে গিয়ে বলেন। আরে বাবা, বারবার সে একই কথা কেন বলতেছো? আমি কাকে বিয়ে করব? আমাকে একটু খুলে বলো সবকিছু। আমি বুঝতে পারছি না, এই কিছুদিন আমার ফোন বন্ধ ছিল, সেই জন্য কারোর সাথে যোগাযোগ করতে পারেনি, আর তাই এদিকে কি হয়েছে সেটার বিন্দু পরিমাণ খবর আমার কানে যায়নি। তাহলে আমি কি করে বুঝবো যে তুমি কি বলতেছো? আমাকে একটু স্পষ্ট করে খুলে বলো কি হয়েছে।
তারপর আরিবা মনে মনে ভাবতে লাগলো, সত্যিই তো ওনার ফোন যেহেতু বন্ধ, তাহলে উনি তো এখানে কোনো কিছুই জানে না। বিয়ে তো ঠিক করেছে ওনার বাবা মা, উনি তো এখানে কোনো কিছু বলেনি। এই সব কিছু ভেবে আরিবা আহাদকে বলে উঠল, আঙ্কেল আপনার জন্য বিয়ে ঠিক করেছে আপনার চাচাতো বোনের সাথে। কালকে বাবাকে ফোন করে জানিয়েছে এই খবর। আপনাকে নাকি ফোন করেছিল, কিন্তু আপনাকে ফোনে পাচ্ছিল না, সেজন্য বাবাকে ফোন করেছে। তখন আমরা সবাই বিকেলে বাগানে বসেছিলাম। তারপর বাবার কথা শুনে যা মনে হলো, উনি হয়তো বিয়ের ডেট ঠিক করে ফেলেছে। এই কারণে তুমি আমার সাথে এমন করতেছো? আসার পর থেকে সকাল থেকে একবারও আমার সাথে ভালো করে কথা বলোনি কেন? এই জন্য? হ্যাঁ, প্রথমে এত কিছু খেয়াল করে ভেবে দেখিনি, শুধু আঙ্কেলের কথাটা মনে ছিল, মাথায় ছিল যে আপনি অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছেন। তাহলে সেখানে আমার আর কি করার আছে? ভালো বলেছি, তোমাকে বিয়ে করব মানে তোমাকেই বিয়ে করব। এই পৃথিবীর কোনো শক্তি আমাকে এটা থেকে আলাদা করতে পারবে না। জীবনে যদি বিয়ে করি তাহলে তোমাকেই করব, তাছাড়া আর কাউকে না। এতটুকু বিশ্বাস আমার উপর চোখ বন্ধ করতে পারো। তাহলে আঙ্কেল যে আপনার চাচাতো বোনের সাথে আপনার বিয়ে ঠিক করলো, সেটার কি হবে? আপনি আবার বলতেছেন 2-3 দিনের ভিতরে বাড়িতে যাবেন। তাহলে বাড়িতে যাওয়ার পর যদি বিয়ে করিয়ে দেয় তখন? তুমি আমার সাথে যাবে আমাদের গ্রামে? হ্যাঁ যাব, কিন্তু বাবা যদি না যেতে দেয় তখন? আঙ্কেল যেতে দেবে। আঙ্কেলকে রাজি করানোর দায়িত্ব আমার। তাহলে তুমি নিজেকে তৈরি করো গ্রামে যাওয়ার জন্য। ওখানে যাওয়ার পর যদি আপনি বিয়ে করে ফেলেন, ওখানে গিয়ে তখন? ওখানে গিয়ে যদি আর আমার কথা মনে না থাকে, বাবা মায়ের কথায় যদি ওই মেয়েকে বিয়ে করে ফেলেন, তখন কি হবে? তুমি থাকতে আমার এই লাইফে দ্বিতীয় কোনো নারীর জায়গা নেই। এই জীবনে শুধুমাত্র তোমার অধিকার, আর কোনো মেয়েকে আসতে দেব না। এটা মাথায় রেখো। যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন শুধুমাত্র তোমার হয়ে থাকবো। সত্যি বলতেছেন তো? 100% সত্য। আচ্ছা এখন চলো, একটু অফিসে যেতে হবে আমাকে। ওইখান থেকে তারপর একেবারে বাসায় ফিরে যাব। আমিও যাব আপনার সাথে থানায়। হ্যাঁ অবশ্যই যাবে, সমস্যা নেই তো কোনো। আমার ডেস্কের মধ্যে বসে থাকবে তুমি, সমস্যা কি? তারপর আরিবা আর কোনো কথা না বলে আহাদের সাথে যেতে থাকে। সেখান থেকে একটা রিক্সা নিয়ে তারপর ওরা চলে আসে সেখানে থানার সামনে। থানার সামনে নেমে রিক্সা ভাড়া দিয়ে যখনই থানার ভেতরে ঢুকতে যাবে, ঠিক তখনই কয়েকজন পুলিশ অফিসার এসে ওদেরকে স্যালুট করে। তাদের মধ্য থেকে একজন অফিসার এসে আহাদের কাছে জিজ্ঞেস করে, স্যার ইনি কি আমাদের ম্যাডাম? হ্যাঁ আপনাদের ম্যাম, সাথে আমারও, কিন্তু আমারটা পার্সোনালি। ওই দিকের খবর কি? ওরা ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করতেছে নাকি আগের মতো হেলাফেলা করতেছে? এবার যদি ওর আগের মতো করে তাহলে বলে দেবেন, আমি আর ওদেরকে চাকরিতে রাখবো না, শুধু সাসপেন্ড করব। আমি উপর থেকে অলরেডি পারমিশন নিয়ে তারপর এসেছি। হ্যাঁ স্যার, ওরা এখন ঠিকঠাক দায়িত্ব পালন করতেছে ওদের চাকরি বাঁচানোর জন্য। আমি আগেই ওদেরকে বুঝিয়ে সতর্ক করে দিয়েছি যেন ওরা কোনো আপনার কথার অমান্য না করে। আমার কথা কি ওরা ওদের কাজ করবে? ওদের ডিউটিতে কোনো হেয়ালি পান থাকলে এরা যেন শাস্তি পাবে। এটা বলে আহাদ আর সেখানে না দাঁড়িয়ে সোজা তার কেবিনে চলে যায়। আহাদের সেই প্রথম কথাটা ম্যাম, সেই কথাটা আরিবা অনেকটা লজ্জা পায়। আপনি ওদের সামনে আমাকে বউ বলে পরিচয় দিয়েছেন, কিন্তু আমি তো আপনার বউ না এখন। আপনার বউ তো আপনার চাচাতো বোন, যার সাথে আপনার বাবা আপনার বিয়ে ঠিক করেছে। আমার বউ আজকে না হয় কালকে তুমি হবে, সেজন্য ফিউচার বউয়ের সাথে ওদেরকে পরিচয় করে দিলাম। আর কি বললে আবারও সেই কথা? আমার তোমাকে ছাড়া আর কাউকে দরকার নেই, বুঝেছ? এখন যাও, ওইখানে গিয়ে বসো, আমি সুপার মধ্যে বসে একটু কাজ করে আসি। কিন্তু এটা তো আপনার, আর ওইখানে আমি কিভাবে বসবো? এখানে আপনি বসেন। এখন থেকে আমার যেটা তোমারও সেটা, তোমার যেটা আমার এটা। তাই আর কোনো কথা না বলে সেখানে গিয়ে বসো। আমার সব কিছুর উপর এখন থেকে তোমার অধিকার রয়েছে। এখন থেকে আমার সব কিছুর উপর অধিকার খাটাবে তুমি, এমনকি আমি মানুষের উপরও তোমার সম্পূর্ণ অধিকার রয়েছে। যেভাবে ইচ্ছা সেইভাবে নাকি দড়ি দিয়ে ঘোরাতে পারবে গরুর মতো। তাহলে গলার মধ্যে একটা রশি দিয়ে দিই, তারপর ঘুরবো। এই যে এখনই তোমার ফাজলামি শুরু হয়ে গিয়েছে, তাই না? ঠিক আছে, ওইটা বিয়ের পর না হয় গলার মধ্যে দড়ি দিয়ে, বিয়ে করলে এমনিতেই গলার মধ্যে দড়ি দেওয়া হয়ে যাবে। তখন যেদিকে ইশারা করবে সেই দিকে যেতে হবে, নয়তো রশি আপনা আপনি টাইট হয়ে যাবে। আহাদের কথা শুনে আরিবা হাসতে হাসতে গিয়ে চেয়ারে বসে পড়ে। চেয়ারে বসে আহাদের দিকে তাকিয়ে বলে উঠল, বাহ, চেয়ারটাতে তো বসতে অনেক নরম। এটা কি আপনি পছন্দ করে এনেছেন নাকি উপরের কর্মকর্তারা দিয়েছে? এটা স্পেশালি কিছু কিছু স্পেশাল অফিসারদের জন্য বানানো হয়।
এই চেয়ারটা তো প্রত্যেক থানার মধ্যে নেই, কিছু কিছু থানার মধ্যে আছে, যেখানে স্পেশাল অফিসার যেমন আমার মতো বিভিন্ন মিশনের মধ্যে দায়িত্ব পালন করে আসছে। অবশ্যই যদিও আমার অভিজ্ঞতা কম, কিন্তু ফার্স্ট জয়েনিং এর পরে যখন আমার উপরে মিশনের দায়িত্ব পড়ে এবং ওরা দেখে যে আমি সেটা খুব ভালোভাবে পালন করতেছি, তখন ওরা এই চেয়ারটা এই স্টেশনে পাঠিয়ে দেয়। হ্যাঁ, বুঝতে পেরেছি কমিশনার সাহেব, আপনি খুবই নামি দামি একজন স্পেশাল অফিসার, তাতে এখন আর কোনো সন্দেহ নেই। আচ্ছা, কি খেতে চাও এখন বলো, ওদেরকে বললে আনিয়ে দিচ্ছি। কি খাবে? না, এখন কিচ্ছু খাবো না, পরে খাবো। আজকে বিকেলে ঘুরতে নিয়ে আসবেন, অনেক দিন ধরে বের হই না বাড়ি থেকে। আপনি যাওয়ার পর থেকে আর কোথাও যাওয়া হয় না, কলেজে পর্যন্ত যাইনি। আজকে কলেজে যাচ্ছিলাম এতদিনে। কোথায় গিয়ে ঘুরতে চাও শুনি? যেখানে ঘুরতে নিয়ে যাবেন সেখানেই যাব। আচ্ছা ঠিক আছে। এটা বলে আহাদ পকেট থেকে ফোন বের করে কাকে যেন ফোন করে। ওই পাশে ফোন রিসিভ হওয়ার পর আহাদ বলে উঠল, একটা ম্যাঙ্গো ফ্লেভারের ভ্যানিলা আইসক্রিম নিয়ে আসো, একটু তাড়াতাড়ি নিয়ে আসবে, সোজা আমার কেবিনে চলে আসবে। এটা বলে আহাদ যখন ফোন কেটে দেয় তখন আরিবা আহাদের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি কি করে জানেন আমার ম্যাঙ্গো ফ্লেভারের ভ্যানিলা আইসক্রিম পছন্দ? হুম হুম। আমি তো জানি না তোমার পছন্দ যে এটা তো আমার বউয়ের পছন্দ। তাহলে বউয়ের জন্য নিয়ে যান। হ্যাঁ, অনেক গরম পড়ে যায়, সেই জন্যই তো বউয়ের জন্য নিয়ে আসছে। ওদের কথা বলার মাঝখানেই দরজার মধ্যে টোকা পড়ে। আহাদ সোফা থেকে উঠে গিয়ে দরজা থেকে আইসক্রিমটা নিয়ে আসে। ওই পুলিশ হাবিলদারকে আর ভিতরে আসতে দেয়নি আরিবা রয়েছে বলে। আহাদ পকেট থেকে 200 টাকা বের করে হাবিলদারকে টাকাটা দেয়। স্যার, এটার দাম 150 টাকা। ওইটা দিয়ে তুমি চা খেয়ে নিও, কম টাকার বেতনের চাকরি করি তো, সেজন্য সবকিছুতে অল্প কিপটামি করে চলতে হয়। আহাদ এই কথাটা বলে হাসতে হাসতে সেখান থেকে আইসক্রিমের বক্সটা নিয়ে চলে আসে। আইসক্রিমের বক্সটার সাথে একটা ওয়ান টাইম চামচ নিয়ে আসে। তারপর সেই বক্সটা আরিবার দিকে বাড়িয়ে দিয়ে বলে উঠল, নেন ম্যাম, খেয়ে নেন, এটা অনেক গরম পড়েছে, এটা খেলে ভালো লাগবে। আপনি এটা শেষ করতে করতে আমার কাজও শেষ হয়ে যাবে, তখন দুজনে বাড়িতে ফিরে যাব। আরিবা কোনো কিছু না বলে হাত থেকে আইসক্রিমের বক্সটা নিয়ে খুলে খেতে শুরু করে। আহাদ গিয়ে সেখান থেকে সোজা সোফার মধ্যে বসে ওর কিছু কাজ করতে থাকে ল্যাপটপে। বেশ কিছুক্ষণ সময় পর আহাদের যখন কাজ প্রায় শেষের দিকে, তখন আরিবার মনে হলো সে একা একা আইসক্রিমটা খাচ্ছে আহাদকে না দিয়ে। আরিবা এখান থেকে উঠে আহাদের সামনে এসে দাঁড়ায়। আরিবাকে আহাদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কিছু বলবে? নিন, আমি একা একা আইসক্রিমটা খাচ্ছিলাম, আপনিও খান। দেখতেছো না কাজ করতেছি, যদি পারো তাহলে খাইয়ে দাও। কিন্তু এই চামচ দিয়ে তো আমি খেয়েছি। তাহলে কি হয়েছে, আমি কি না করেছি? এই চামচটা দিয়ে খাবো না? যদি পারো তাহলে খাইয়ে দাও, আর নয়তো ওখানে গিয়ে বসে একা একা খাও। আরিবা আর কোনো কিছু না বলে আহাদকে ওর খাওয়া চামচ দিয়ে খাইয়ে দেয়। আহাদ খেতে খেতে ওর কাজ শেষ করে ফেলে। তখন অফিস থেকে বের হয়ে ওরা সোজা বাসায় চলে আসে। দুপুরে খাওয়া দাওয়া করে যে যার মতো রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। বিকালবেলা ওরা ঘুরতে যায়, আরিবাকে ফুচকা খাইয়ে নিয়ে আসে আহাদ। রাতের বেলা যখন আহাদ খাবার টেবিলে বসেছিল, তখন আরিবার বাবা আহাদকে বলে উঠল, আহাদ, তোমার বাবা আজকে আমাকে কল করেছিল তোমাকে পাঠিয়ে দিতে, বাড়িতে যেতে, কিছুদিন গিয়ে থেকে আসতে। জি আঙ্কেল, কালকে যাব প্ল্যান করেছি বাড়িতে। আঙ্কেল, আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল, যদি মানতেন তাহলে খুশি হতাম। রিকোয়েস্ট? কি বলো তুমি? রিকোয়েস্ট করতে হবে কেন? অবশ্যই মানবো, বলো তুমি কি চাও। সকালবেলা যখন বাড়িতে যাওয়ার কথা হচ্ছিল, তখন আরিবা কথাগুলো শুনে ওর নাকি আমাদের গ্রামে যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে। দুপুরে কলেজ থেকে নিয়ে আসার সময় আরিবা বলতেছে যেন ওকে আমার সাথে গ্রামে নিয়ে যাই, 2 দিন থেকে চলে আসবে। আঙ্কেল কিছু বলতে যাবে তার আগে আন্টি বলে উঠল, ও যেহেতু যেতে চাচ্ছে তাহলে যাক। আরিবা কখনো গ্রামে যায়নি, গ্রামের পরিবেশ কেমন হয় সেটাও জানে না। আর যেহেতু আছে সাথে, তাহলে আমি নিশ্চিন্তভাবে দিতে পারবো। তোমার সাথে নিয়ে যাবে, আবার তোমার সাথে নিয়ে আসবে, বুঝেছো আহাদ? ঠিক আছে আন্টি, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমি ওকে আমার সাথে নিয়ে যাব, আমার সাথে নিয়ে আসবো, ওর ওখানে কোনো সমস্যা হবে না, এতটুকু নিশ্চিন্তে থাকেন। আমিও যেতাম, কিন্তু আমার এখন আর এই বয়স নেই। এখন একটু জার্নি করলেই শরীরে ব্যথা হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ি, সেই জন্য কোথাও যেতেও চাই না। আর এবার জোরাজুরির কারণে আমি এখানে এসেছিলাম। আর তোরা সাবধানে যাস কিন্তু। আঙ্কেল, আপনি তো কোনো কিছু বলতেছেন না, আপনি কি আমার উপরে রাগ করে আছেন? আন্টি, নানু ওরা কথা বলতেছে, কিন্তু আপনি একটা কথাও বলতেছেন না এই বিষয়ে।
আরিবার মা যেহেতু সম্মতি দিয়েছে তাহলে এখানে আমার আর কোনো কিছু বলার নেই। ওর কথায় আমার কথা, কিন্তু তোমার উপর ভরসা করে আমার মেয়েকে দিচ্ছি, ওর কিন্তু খেয়াল রাখবে কোনো কিছুর সমস্যা যেন না হয় ওখানে। যদি শুনেছি আমার মেয়ের ওখানে কোনো সমস্যা হয়েছে আহাদ, তাহলে তোমাকে কিন্তু আমি 14 শিকের ভাত খাওয়াবো। আঙ্কেল হাসতে হাসতে শেষের কথাটা বলে উঠলেন। আঙ্কেলের সাথে সাথে সকলে মিলে হেসে দিলেন। হ্যাঁ হয়েছে, তোমার আর 14 শিকের ভাত খাওয়াতে হবে না। আহাত কালকে কখন বের হবে? জি আন্টি, সকালের দিকে বের হয়ে যাব, যেন দুপুরের আগে বাড়িতে পৌঁছে যেতে পারি। আচ্ছা ঠিক আছে, খাবার দাওয়া খাওয়া যেহেতু শেষ, তাহলে এখন আড্ডা দিতে হবে না, গিয়ে ঘুমিয়ে পড়ো, যেন সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে পারো। হারিবা, তুইও গিয়ে ঘুমিয়ে পড়, রাত জাগিস না, কেমন? আর আমি তো সব কিছু গুছিয়ে দিচ্ছি বেগে। আরিবা মাথা নাড়িয়ে চলে যায় ওর রুমে। আহাদ নিজেও চলে যায় ওর রুমে। সেখানে আর সবাই না থেকে ওরাও ওদের রুমে চলে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসে আহাদ। আরিবা নিজেও একেবারে রেডি হয়ে নিচে এসে বসে আছে। আহাদকে দেখে জিজ্ঞেস করলো, আপনার এতক্ষণে আসার সময় হলো? সে কখন থেকে বসে আছি আপনার জন্য, কিন্তু আপনার আসার কোনো নাম নেই। মাত্র 9টা বাজে, এত সকালবেলা এসে বসে আছো কেন? এত সকালে বের হবো আমরা? বের হতে হতে 9:30 10টা বাজবে। তারপর সকলে মিলে একসাথে খাবার খেয়ে নেয়। আঙ্কেল চলে যায় অফিসে, ওদেরকে বাস স্ট্যান্ড নামিয়ে দিয়ে। বাস যখন চলে যায় তখন আঙ্কেল নিজেও অফিসে চলে যায়। আরিবা, বলো তো, তোমার সাথে আমার প্রথম দিকে কবে হয়েছিল? যেদিন নানুর বাসা থেকে এসেছিলাম স্টেশনে, ওই দিন। না, ওই দিন না, এর আগেও একবার আমাদের দেখা হয়েছিল, মনে করে দেখো। কিন্তু এর আগে কি করে আমাদের দেখা হবে? আমাদের তো এর আগে কখনো যোগাযোগ হয়নি। আচ্ছা আপনি বলুন তো, কবে দেখা হয়েছে? আমার মনে আসছে না। তুমি যেদিন নানুর বাসায় যাচ্ছিলে, সেদিন আমাদের এলাকার উপর দিয়ে যাচ্ছিলে। আমাদের উপজেলাতে গিয়ে ওইখানে বাস নষ্ট হয়ে যায়। তখন এক বাস থেকে আরেক বাসে উঠতে যাচ্ছিলে, ঠিক তখনই তোমার সাথে আমার ধাক্কা লাগে। সেদিন আমি ইন্টারভিউ দিয়ে আসছিলাম, শেষ ইন্টারভিউ। তারপরেই তোমাদের বাসায় চলে আসি। হ্যাঁ তাই তো, আমার মনে পড়েছে এখন। আপনার সাথে তাহলে সেদিন ধাক্কা খেয়েছিলাম, সেই জন্যই তো বলি আপনাকে যেদিন স্টেশনে দেখলাম তখন মনে হচ্ছিল আপনাকে আগে কোথাও না কোথাও দেখেছি, কিন্তু কোথায় দেখেছি সেটা মনেই করতে পারছিলাম না। সেদিন তোমার সাথে ধাক্কা খাওয়ার পরেই তোমার যত ডিটেলস আছে সব কিছু বের করি আমি। তখন জানতে পারি তুমি আঙ্কেলের মেয়ে। তারপর আবার তোমার সব কিছু বন্ধ করে দিই, তোমার নামে খোঁজা, কারণ আমি আঙ্কেলের সাথে বেইমানি করতে পারবো না। আর এখন তুমি নিজেই আমাকে বাধ্য করতেছো আঙ্কেলের সাথে কথা বলার জন্য। দেখা যাক, আঙ্কেলকে যে কোনোভাবেই রাজি করাতে হবে। সেটা আমার উপরে ছেড়ে দিন, কিভাবে বাবাকে রাজি করাতে হয়। আমি বললে বাবা রাজি না হয়ে কোথায় যাবে? আর আপনি এখন চাকরি করেন, তাহলে বাবা আর না করবে না, এটা আমি শিওর। প্রায় 3 ঘন্টা জার্নির পর ওরা চলে আসে। বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে সোজা বাড়ির সামনে চলে আসে। বাড়ির সামনে এসে দেখে বাড়িতে অনেক মানুষজন। তারা আর সেখানে না দাঁড়িয়ে সোজা ভেতরে চলে যায়। আরিবার ব্যাগ, নিজের ব্যাগ দুইটাই আহাদ নেয়। আহাদকে ঘরের ভিতর ডেকে আহাদের মা এসে দৌড়ে জড়িয়ে ধরে। কেমন আছিস বাবা? কতদিন পর তোর মুখটা দেখলাম। না খেতে না খেতে কি অবস্থা করেছিস শরীরের চেহারার। মানুষের চেহারায় কি এরকম অবস্থা থাকে? আরে মা, এসব কিছু না, খাওয়া দাওয়া ঠিক টাইম মতোই করেছি। আন্টি আমাকে জোর করে খাইয়েছে। আন্টি পুরাই তোমার মতো খেয়াল রেখেছে আমার। হ্যাঁ আমি জানি, তোর আন্টিকে তো আমি খুব ভালো করেই চিনি, ও কেমন মানুষ। সেজন্যই ওর কাছে তোকে পাঠিয়ে আমি শান্তিতে ছিলাম, চিন্তামুক্ত ছিলাম যে কোনো কিছু হলেই তোর আন্টি সামলে নেবে। কেমন আছিস আহাদ? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তোমরা কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। ওইখান থেকে রওনা দিয়েছিলিস কখন? এই তো বাবা 9:30-এর দিকে রওনা দিয়েছিলাম। তোমার শরীর ঠিক আছে তো এখন? তারপর একে একে সকলের সাথে কথা বলে আরিবার পরিচয় করিয়ে দেয়। তারপর আহাদ চলে যায় তার রুমে, আর আরিবাকে একটা রুম দেখিয়ে দেয়। সেইখানে গিয়ে আরিবা ফ্রেশ হয়ে নিচে আসে। আরিবা মামুনি, তোমার বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি, আপনারা সবাই কেমন আছেন? এই তো মামুনি, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। চলো, অনেক দূর থেকে এসেছো, ক্লান্ত হয়ে গিয়েছে। দুপুরের খাবারটা খেয়ে গিয়ে রেস্ট করবে। বিকেলে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। আহাদকে বিয়ে করাবো, ওর জন্য বউ দেখতেছি, ওর কাছে নিয়ে যাব।
ওদের কথা বলার মাঝখানে আহাদের চাচাতো বোন এবং চাচার পরিবার সবাই চলে আসে। আহাদের চাচার বাড়ি আহাদের বাড়ি থেকে বেশি দূরে না। আহাদের বাড়ি থেকে তার চাচার বাড়িতে হেঁটে গেলে মাত্র 5 মিনিটের রাস্তা। আহাদ, কেমন আছিস? এই তো আছে আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালো। তারপর একে একে সকলের সাথে কথা হয়। তারপর সবাই একসাথে খাবার টেবিলে বসে খেতে। আরিবাকে আহাদের সাথে বসায়। আহাদের চাচা আহাদকে হঠাৎ জিজ্ঞেস করে উঠল, আহাদ, বিয়ের পর তোর প্ল্যান কি? কি করবি? আরিবা, চাচা তো ভালো একটা প্রশ্ন করেছে। বিয়ের পর কি করব? এটা তো এখন প্ল্যান করা হয়নি। হ্যাঁ চাচা, 3-4টা বাচ্চা নিব, নাকি আরো বেশি নিব আরিবা? ওদের সবার সামনে আরিবাকে এমন প্রশ্ন করায় আরিবা লজ্জায় পড়ে যায়। সকলে অবাক হয়ে আহাদের দিকে তাকায়। আহাদ, এটা কি ধরনের ফাইজলামি করতেছিস তুই? আর এভাকে এগুলো জিজ্ঞেস করছিস কেন? তাহলে ভাইয়া কাকে জিজ্ঞেস করব? নিজের বউ রেখে আমি তোমার বউকে জিজ্ঞেস করব? তুমিও না। নিজের বউ মানে? তোর বিয়ে ঠিক হয়েছে মিলির সাথে, তাহলে আরিবা তোর বউ হয় কিভাবে? মিলির সাথে বিয়ে ঠিক করেছো, আমাকে একবার জিজ্ঞেস করেছো তোমরা আমি কি চাই? সারাটা জীবন তো তোমাদের ইচ্ছে মতোই চললাম, এটুকু পর্যন্ত। বাকি জীবনটুকু না হয় আমার ইচ্ছেতেই চলি। এতটুকু শান্তি দাও আমাকে। তুই কি বলতে চাচ্ছিস এখন? তোমরা যেটা চাচ্ছ আমি সেটা চাচ্ছি না। আমি আরিবাকে ভালোবাসি, আমি আরিবাকে বিয়ে করব। এখন আমি মনে করি তোমাদের আর এখানে কোনো কিছু বলার নেই। আর যদিও বলার থাকে তাহলে বলতে পারো, আমি শুনবো। কিন্তু আমার এই কথার কোনো নড়চড় হবে না। আমি ওকে কথা দিয়েছি, যদি এই জীবনে বিয়ে করতে হয় আমি ওকেই করব। আর ও ছাড়া আমার লাইফে দ্বিতীয় কোনো নারীও আসবে না। আহাদ কথা বলতে বলতে মাছের কাঁটা পরিষ্কার করে আরিবার প্লেটে দেয়। বড় হচ্ছে ঠিকই, কিন্তু এখনো মাছের কাঁটা পরিষ্কার করে খেতে পারো না। আহাদের কথা শুনে আহাদের মা আরিবার কাছে এসে বলল, আহাদ, তুই খেতে থাক, আমি আরিবার মাছের কাঁটা পরিষ্কার করে দিচ্ছি। না মা, তুমি তোমার খাবার খেতে থাকো, আমার কাজ আমাকে করতে দাও। ওর কাজ মানে আমার কাজ, আর ওর সব কিছু করতে আমার ভালোই লাগে। তারপর সকলে মিলে চুপচাপ খেতে থাকে। তখনই আহাদ তার চাচার উদ্দেশ্যে বলে উঠল, দেখেন চাচা, আমি বারবার আমার ভাইয়ার কথার জন্য আপনার কাছেও ক্ষমা যাচ্ছি। এখন আমি চাইলেও মনে করেন আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। আমি চাইও না। এই যে এই মেয়েটাকে দেখতেছেন, সে মেয়েটা আমার শূন্য পকেটে পাশে ছিল। যখন ওর বাড়ির কেয়ারটেকারের কাজ করতাম তখন থেকে ও আমার পাশে ছিল। এখন আমি এই মেয়েটার হাত কি করে ছেড়ে দিয়ে বলুন? আমার লাইফে এই মেয়েটা ছাড়া আর কোনো দ্বিতীয় নারী আসবে না। আপনি আমাকে ক্ষমা করে দিবেন চাচা। সমস্যা নেই, আমি তোর ব্যাপারটা বুঝতে পারছি। ভাইয়া বুঝতে পারেনি, চিন্তা করিস না, আমি তোর পাশে আছি। তারপর একে একে সকলের খাবার খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আহাদের বাবা ওনার রুমে গিয়ে আরিবার বাবাকে ফোন করে। বন্ধু, আহাদ আর আরিবা নাকি একে অপরকে ভালোবাসে, সেটা কি তুই জানিস? কি বলতেছিস তুই এসব? আমি কি করে জানবো? আর তোকে সব কে বলেছে? আহাদ আর আরিবা, আহাদের বিয়ে ঠিক করেছি, সেই জন্য এই কথা ওরা বলেছে। এখন ঢাকা বসে না থেকে এখানে চলে আয়, ওদের বিয়েটা না হয় দিয়ে দিই। কি তুই রাজি তো নাকি? আমি আর কি বলবো, আমার মেয়ে যদি ওইখানে আহাদের সাথে ভালো থাকে তাহলে এখানে আমার কিছু বলার নেই। ঠিক আছে, আমি তোর ভাবি ওদেরকে নিয়ে চলে আসতেছি গ্রামে। ঠিক আছে, দেরি করিস না। আমি এদিকে সব আয়োজন করে রাখতেছি, যেন কালকে সবকিছু করে ফেলতে পারি। এত তাড়াহুড়ো করার কি দরকার? সবকিছু আস্তে আস্তে তো করা যায় নাকি? শুনলাম আহাদের নাকি বেশি দিন ছুটি নাই, সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করে ফেলতে চাই। তুই দেরি করিস না, চলে আয় তাড়াতাড়ি, তোর জন্য অপেক্ষায় রইলাম। আচ্ছা ঠিক আছে, আমি আজকের মধ্যে চলে আসতেছি, বাড়ি চলে যাচ্ছি আমি এখনই। ঠিক আছে, তাহলে এখন রাখতেছি, পরে কথা হবে। এটা বলে আঙ্কেল ফোন কেটে দিয়ে বাড়িতে গিয়ে আন্টিকে নিয়ে বেরিয়ে পড়ে গ্রামের উদ্দেশ্যে। সবটুকু শুনে আন্টি খুশি হলো মনে মনে, কিন্তু সেটা আঙ্কেলকে বুঝতে দিল না। তারা সন্ধ্যার আগেই চলে আসে। তারা এসে দেখতে পায় আরিবা বাড়ির উঠানে বসে মেহেন্দি দিচ্ছে। আরিবা তার মাকে দেখে তার মায়ের কাছে গেল। মা, নানু, তোমরা সবাই চলে আসলে যে? তুমি তো বলেছিলে এখন নাকি আসবে না তোমরা। আহাদের বিয়ে আর আমরা না এসে থাকতে পারি? কিন্তু উনি তো বিয়ে করবেন না বলে দিয়েছে। আহাদের বিয়ে কালকেই হবে, কেউ জানে না। আহাদের বাবা আমাদেরকে ফোন করে বলেছে যেন চলে আসে, তাই তো আমরা বাড়ির সবাই চলে এসেছি তোর নানুকে সাথে নিয়ে।
আরিবা তার মায়ের কথা শুনে সে তাড়াতাড়ি করে আহাদের কাছে যায়, দেখে আহাদ তার রুমে শুয়ে আছে। আপনি এখন এখানে শুয়ে আছেন আর বাইরে জানেন কি হয়েছে? মা বাবা নানু সকালে চলে এসেছে, কালকে নাকি আপনার বিয়ে। হ্যাঁ জানি তো আমি, আমার বিয়ে। তাহলে আপনার বিয়ে মানে? আপনি তো তখন বলেছিলেন আপনি বিয়ে করবেন না, তাহলে এটা কি? আপনি আমার সাথে এত বড় একটা চিট করলেন শেষ পর্যন্ত। এই কথা বলতে বলতে আরিবা কান্না করে দেয়। তখন আহাদ বিছানা থেকে উঠে এসে আরিবাকে জড়িয়ে ধরে। এই বোকামে কান্না করতেছো কেন এভাবে? আমি বলেছি মিলিকে বিয়ে করব না, তার মানে এই যে না যে আমি বিয়ে করব না, কালকে আমাদের বিয়ে হচ্ছে। তাই এখন এত কান্না না করে প্রিপারেশন নাও বাসরের। কিন্তু আমাকে তো কেউ কিছু বলেনি আর জানায়নি, তাহলে আমি কি করে বুঝবো? তখন খাবার টেবিলে কথা বলার পর বাবা তার রুমে গিয়ে আঙ্কেলকে ফোন করে এবং সবকিছু বলে। আমি বাবার সাথে পার্সোনালি কথা বলতে গিয়েছিলাম, কিন্তু আমি বলার আগেই বাবা সবকিছু ঠিকঠাক করে নেয়। আঙ্কেল উনিও খুব সহজে রাজি হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই। আহাদের সঙ্গে আরিবা নিজেও আহাদকে জড়িয়ে ধরে। তখনই রুমের মধ্যে মিলি এসে আরিবাকে নিয়ে যায় হাতে মেহেদি পরানোর জন্য। তখন অর্ধেক হাতে মেহেদি পরে চলে এসেছিল আরিবা। বিকেল পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত হয়। তাদের অলরেডি গায়ে হলুদ প্রায় শেষের দিকে। আর কিছুক্ষণ সময় পর সকলে যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়বে। তখনই ওইখানে কিছু লোকজন আসে বিয়ে বাড়িতে চাঁদা নেওয়ার জন্য। আহাদের বাবা এবং আরিবার বাবা কথা বলতে যায়। তখনই একটি ছেলে এসে আরিবার বাবার গালে থাপ্পড় মারে। এটা দেখে আহাদ সেখানে গিয়ে দাঁড়ায়, হাত থেকে ফোনটা বের করে একটা নাম্বারে ডায়াল করে। তাড়াতাড়ি আমার বাড়ির সামনে আয় সবাইকে নিয়ে। এই কথা বলে আহাদ ফোন কেটে দেয়। 5 মিনিটের মধ্যে ওর পুরো বাড়ি ভরে যায় হাতে বন্দুক নিয়ে ছেলে পেলে দাঁড়ানো। ওদেরকে দেখে আহাদের বাবা এবং আরিবার বাবা আরো ভয় পেয়ে যায়। তখনই একজন ছেলে দৌড়ে আহাদের কাছে যায়। বস, এদের কি করতে হবে আপনারা শুধু একবার বলুন। ওর হাতটা কাটতে হবে, এই হাত দিয়ে আমার শ্বশুরকে থাপ্পড় মেরেছে। আহাদ হাঁটতে হাঁটতে ওদের সামনে এসে দাঁড়ায়। এখানে কেন এসেছিলি? বিয়ে করতেছো বাবা আমাদেরকে টাকা না দিয়ে? আমাদের তো একটা হক আছে তাই না? আমাদের পাওনাটা আমাদেরকে বুঝিয়ে দাও, আমরা চলে যাই। শুধু শুধু এত ঝামেলা করো না, ঝামেলা করলে তোমাদের জন্য ভালো হবে না কিন্তু, এটা বলে দিলাম। চাঁদাবাজের কথা শুনে জিহাদ যখনই ওর গালে থাপ্পড় মারতে যাবে তখনই আহাদ ওকে থামিয়ে দেয়। তুই কি ঝামেলা করতে পারিস আমিও দেখি, চল শুরু কর ঝামেলা করা, কি করতে পারিস? আহাদ বাবা, ওদের সাথে ঝামেলা করে লাভ নেই, ওদের কোনো মান সম্মান নেই। আঙ্কেল আপনি চিন্তা করবেন না, আমাকে একটু দেখতে দেন। বাবা আপনি আঙ্কেলকে নিয়ে যান। সেদিন ছেলেটা হয়ে আমাকে হুমকি ধমকি দিচ্ছিল, বলতেছি না তোর জন্য ভালো হবে না কিন্তু, আমাদের পাওনাটা আমাদেরকে মিটিয়ে দে, আমরা চলে যাই ভালোই ভালোই। কেন শুধু শুধু ঝামেলা করতে চাচ্ছিস? আহাদ কোনো কিছু না বললে ওটা নাক বরাবর ঘুষি দিয়ে বসে। আহাদের বাবা আর আঙ্কেল যখনই কোনো কিছু বলতে যাবে আহাদ তাদেরকে হাত দিয়ে ইশারা করে বোঝায় কিছু না বলার জন্য। তারপর কতক্ষণ এটা কে মারে ওর দলের আরো কিছু ছেলে আসলে আহাদ এবং তার ছেলে পেলে ওগুলোকে খুব বাজেভাবে পেটায়। এই হাত দিয়ে তুই আঙ্কেলকে থাপ্পড় মেরেছিলিস না জিহাদ? ওর সাথে জন্য এই হাতটা না থাকে, তারপর হসপিটালে ভর্তি করিয়ে দিবি, যত টাকা লাগে সব আমি দেবো। এটাকে এখন আমার চোখের সামনে থেকে নিয়ে যা, এটাকে দেখলে এখন আমার মেরে ফেলতে ইচ্ছা হচ্ছে। তারপর জিহাদ হ্যাঁ বলে সেখান থেকে ওটাকে নিয়ে চলে যায়। সবাই ওখান থেকে চলে যাওয়ার পর বাড়ির সবাই ওখানে এসে উপস্থিত হয়। ওই চাঁদাবাজের চিৎকারে বাড়ির সবাই এসে উপস্থিত হয় সেখানে। তারপর আহাদের বাবা এসে জিজ্ঞেস করে আহাদকে, এত ছেলেগুলো কারা? আর ওদের সাথে তোরই বা কিসের সম্পর্ক? তোকে বা কেন বস বলে ডাকে ওরা? সবকিছু খোলামেলা করে বল, আমার কাছে কেমন ঝাপসা ঝাপসা মনে হচ্ছে। আহাদ যখনই কোনো কিছু বলতে যাবে তখনই তার পাশে এসে দাঁড়ায় তাদের উপজেলার এমপি। উনি এসে আহাদের বাবাকে বলতে লাগলেন, আসলে ভাই, আপনার ছেলে এমন একটা রত্ন যাকে সবাই চিনতে পারে না। আপনি জেনে অবাক হবেন, আহাদ একসাথে কতগুলো কাজ করে। সে একজন কমিশনার এবং তাও খুবই উচ্চ পদস্থ, মেডেল প্রাপ্ত। তার সাথে আবার মাফিয়া কিং। মাফিয়া কিং? হ্যাঁ, বাংলাদেশের বিরুদ্ধে ভারত এবং অন্যান্য যেসব দেশগুলো ষড়যন্ত্র করে তাদের প্রত্যেককে ওদের দেশে ফেলে ওখানেই শেষ করে দিয়ে আসে, যেন বাংলাদেশের বিরুদ্ধেও কোনো ষড়যন্ত্র না করতে পারে।
বিশেষ করে বাংলাদেশের গুপ্তচরদের মধ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করে ওর টিম। আপনি বলতে পারেন সে সরকারপ্রাপ্ত একজন মাফিয়া কি। তুই এসব কবে হলি? আমাদেরকে কেন জানাসনি? আসলে আপনাদেরকে জানানোর মতো কোনো পরিস্থিতি ছিল না, সবকিছু আগে থেকে নিষেধ ছিল। এখানে ওর কোনো কিছুই করার ছিল না। বুঝতে পেরেছি সবকিছুই। সেদিন কি আমেরিকা তাহলে এই কাজের জন্যই গিয়েছিলে? জি ভাই, আমেরিকাতে বসে একদল চক্র বাংলাদেশের বিরুদ্ধে খুবই জঘন্য বাজে একটা প্ল্যান করছিল, বাংলাদেশকে কি করে ধ্বংস করা যায়। তাদেরকে ওখানে গিয়ে গোপনে শেষ করে দিয়ে চলে আসে বাংলাদেশে। আমেরিকান সরকার সেটা এ পর্যন্ত খবর পায়নি। আচ্ছা, এখন এটা বাদ দেন, বাড়িতে খুশির আনন্দ আমেজ ছড়াচ্ছে, আপনারা ওইদিকে মনোযোগ দেন। আপনি আজ যেহেতু এসেছেন, কালকে অবশ্যই বিয়েতে আসবেন। আপনি এত নামি দামি একজন মানুষ, সেজন্য ভেবেছিলাম আপনাকে দাওয়াত করলে আসবেনই নাকি না। সেই জন্য দ্বিধাবোধে আর দাওয়াত করতে পারিনি। আমাদের যেহেতু বিয়ে হচ্ছে অবশ্যই, আচ্ছা সরি, আহাদের যেহেতু বিয়ে হচ্ছে অবশ্যই আমি আসবো, চিন্তা করবেন না। এখন আবার আহাদের সাথে ইম্পর্টেন্ট কিছু কথা আছে, সেইগুলো বললে আমি চলে যাব। আর কালকে আসবো আমি অবশ্যই, আপনারা যখন বলেছেন। বাবা, আঙ্কেল, অনেক রাত হয়েছে, সবাইকে নিয়ে শুয়ে পড়েন, আমিও চলে আসতেছি। তারপরও আর কোনো কিছু না বলে সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। সবাই চলে যাওয়ার পর এমপি সাহেবের সাথে আহাদ অনেকক্ষণ কথাবার্তা বলে তারপর সেও নিজে তার রুমে চলে যায়। রুমে গিয়ে দেখতে পায় আরিবা তার রুমে বসে আছে। রাত এত রাতে আরিবাকে তার রুমে বসে থাকতে দেখে আহাদ জিজ্ঞেস করলো, আরে বা, এত রাতে রুমে কি করতেছো? কেউ দেখলে কি ভাবে বুঝতে পারছো? আমি যদি ওইসব করতে না পারি, আমাকে নিয়ে যদি ওরা ওইসব বাদে, তাহলে আমার খুবই খারাপ লাগবে। এখন চলে যেহেতু এসে গিয়েছো, চলে একটু রোমান্স করি। হয়েছে, এসব বাজে কথা বন্ধ কর। আপনি আমাকে বলেননি কেন যে আপনি মাফিয়া কি? আপনি একজন পুলিশ কর্মকর্তা, সেটাও বলেননি। আজকে যদি এমপি সাহেব না আসতো তাহলে এটা জানতেও পারতাম না যে আপনি একজন মাফিয়া কিং। আর কি কি লুকিয়েছেন আমার কাছ থেকে শুনি, আজকে বলেন তো আমাকে। আহাদ আরিবার কাছে গিয়ে আরিবাকে জড়িয়ে ধরে বলে উঠল, এগুলো আমি ইচ্ছা করে জানাইনি কাউকে, যদিও উপর মহলের নির্দেশ ছিল, কিন্তু আমি চাইলেই জানাতে পারতাম। কিন্তু আমি চাইনি এগুলো জানিয়ে পরিবারের মনে একটা আতঙ্ক সৃষ্টি করতে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমি আজকেও জানাতাম না যে আমি কে, কিন্তু মাঝখান থেকে এমপি সাহেব এসে সব লন্ডভন্ড করে দিয়ে চলে গেলেন। কেন? বাড়ির মানুষকে জানালে কি হতো আপনার? বাড়ির মানুষ কি আপনার চাকরি খেয়ে দিত, নাকি বাড়ির মানুষের জন্য আপনাকে চাকরি হারিয়ে পথে বসতে হতো? দেখো, আমার এমনিতেই শত্রুর অভাব নেই, তারপরে যদি পরিবারের সাথে বলতাম যে আমি একজন মাফিয়া কিং, তাহলে এটা নিয়ে সবাই কতটা দুশ্চিন্তায় থাকতো জানো। হয়তো তারা ঠিক টাইম মতো সবকিছু করতে পারতো না আমার চিন্তায়, বিশেষ করে মা আর বাবা। ওদেরকে আমি এই বয়সে নিয়ে এসে টেনশন দিতে চাইনি, সেজন্য কাউকে কোনো কিছু বলিনি। তুমি আমাকে ভুল বুঝো না শুধু শুধু। দেখো, আমি মাফিয়া কিং ঠিক আছে, কিন্তু আমি কখনো কোনো খারাপ কাজ করিনি, সবসময় দেশের জন্য ভালো কাজ করে এসেছি। মাফিয়া কিং বলতে যে শুধু খারাপ হবে এমন তো আর কোনো কিছু নয়, তাই না? কেউ কেউ শুধু এই নামটা খারাপভাবে ব্যবহার করবে, আবার কেউ কেউ এটা যথাযথ মর্যাদা দিতে জানে। আরিবা কোনো কিছু বলে না। আহাদ যা বলেছে তা একদম ঠিক, তার বিনিময়ে সে আর কোনো কিছু বলতে পারে না। তাই সে যখনই চলে যাচ্ছিল আহাদের রুম থেকে, তখনই আহাদর হাতটা ধরে। আরিবা পিছনে ফিরে আহাদের দিকে তাকায়। একটু মিষ্টি খেতে চাই, প্লিজ, না করো না। অনেক আশা নিয়ে তোমার কাছে চেয়েছি, তোমার পারমিশন ছাড়া খেতে পারতাম, কিন্তু ওটা বিয়ের পর খাবো পারমিশন ছাড়া, কিন্তু এখন পারমিশন চেয়েছি। আহাদের কথা বুঝতে পেরে আরিবা মাথা নিচু করে ফেলে লজ্জায়। আরিবা কোনো কিছু বুঝে ওঠার আগে আহাদের ঠোঁট তার ঠোঁটে বসে যায়। নীরবতার সম্মতির লক্ষণ ভেবে আহাদ আর দেরি করেনি। প্রায় 3 থেকে 4 মিনিট পর যখন ওদের ঠোঁট জোড়া আলাদা হয়, তখন আরিবা হাঁপাতে থাকে। আহাদ আরিবার কপালে একটা চুমু খেয়ে ওকে আবারও জড়িয়ে ধরে বুকের মধ্যে বলতে লাগলো, শুধু আজকের রাতটা আর কালকে দিনের কয়েক ঘন্টা মাত্র, তারপর তুমি সারা জীবনের জন্য আমার হয়ে যাবে। যতদিন পর্যন্ত বেঁচে আছি শুধু আমার হয়ে রবে। আরিবা লজ্জায় কিছু বলতে পারে না, তার এখনো লজ্জা করছে। আহাদ সেটা বুঝতে পেরে আরিবাকে জিজ্ঞেস করলো, এই যে লজ্জাবতী ম্যাডাম, আপনি কি আপনার রুমে যেতে পারবেন, নাকি আমাকে গিয়ে দিয়ে আসতে হবে, কোনটা? আপনাকে যেতে হবে না, আমি যেতে পারবো, ছাড়ুন আমাকে। দৌড়লামি কোথায়, এখনই ছাড়ান ছাড়ান বলতেছো? আচ্ছা ঠিক আছে,
এখন রুমে যাও, অনেক রাত হয়েছে। নাকি থাকবে আমার সাথে এই রুমে? কালকে থেকে তো একেবারে আমার সাথে এসে থাকবে। আজকে থেকে বরং শুরু করো তারপরে। আরিবা কোনো কিছু না বলে দৌড়ে আহাদের রুম থেকে বেরিয়ে চলে যায় আরিবার রুমে। পরের দিন সকালবেলা সবাই বিয়ে বাড়ি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। বিয়ে বাড়িতে কত মানুষ আসা যাওয়া করে, সবাইকে দেখতে হয়। সকাল পেরিয়ে প্রায় দুপুর হতে চলল। সবাইকে খাবারের টেবিলে বসানো হলো। খাবারের টেবিলে বসানোর পর কোথায় কি কি লাগছে আহাদের বাবা এবং আঙ্কেল ভাই মিলে সবকিছু দেখাশোনা করছে, যেন কোনো কিছুর কমতি না থাকে, কেউ কোনো কিছু নিয়ে বলতে না পারে। মিলি গিয়ে দেখ তোর আরিবার কতটুকু হয়েছে। যদি হয়ে থাকে তাহলে গিয়ে বল স্টেজে নিয়ে বসাতে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি গিয়ে দেখতেছি। এটা বলে মিলি সেখান থেকে চলে যায় আরিফার রুমে। আরিফাকে সাজানোর জন্য পার্লার থেকে আর্টিস্ট আনা হয়েছে, ওকে আর পার্লারে নিয়ে যাওয়া হয়নি। আহাদের চেনা পরিচিত অনেক মানুষ এসেছে, তাদের মধ্যে এমপি সাহেব, সেও এসে হাজির হয়েছে ততক্ষণে। এমপি সাহেব এসে আহাদের সাথে কুশল বিনিময় করে খেতে বসে। মিলি আরিবার রুমে গিয়ে আরিফাকে সাথে নিয়ে কয়েকজনকে সাথে নিয়ে স্টেজে নিয়ে বসায়। আরিবাকে স্টেজে বসানোর কিছুক্ষণের মাথায় আহাদ নিজেও চলে আসে। আহাদ আসার পর আরিবার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, সকালে খেয়েছিলে, খেতে পাই না কেন? মা বলেছে সকালে নাকি মেয়েদেরকে খেতে হয় না, একেবারে বিয়ে শেষ হওয়ার পর খেতে হয়। এসব বাজে বাজে কথা মানতে হবে না তোমার। খাবার আনছি, এখানে বসে খাবার খাবে। না, আমি এখানে বসে খেতে পারবো না। দয়া করে এমন করবেন না, সকলের সামনে আমি খেতে পারবো না। আমি মানুষের সামনে খেতে পারি না। সমস্যা নেই, আমি খাইয়ে দেবো। এদিকে আসো তো। আহাদ একটা ছেলেকে ডাকে। সেই ছেলেটা কাছে আসার পর আহাদ বলে উঠল, এখানে একটা প্লেটের মধ্যে সবকিছু সাজিয়ে নিয়ে আসো। এখানে খাবারের মধ্যে যত রকম আইটেম আছে সবগুলো একসাথে নিয়ে আসো। কেউ যদি জিজ্ঞেস করে কোথায় নিয়ে যাচ্ছ, তাহলে বলবে আহাদ ভাই বলেছে, আর তাড়াতাড়ি নিয়ে আসবে কিন্তু, বুঝেছো? আহাদের কথা শুনে ছেলেটা আর সেখানে দেরি না করে সোজা চলে যায়। বেশ কিছুক্ষণ সময় পর আহাদের পাঠানো ছেলেটা একটা প্লেট হাতের মধ্যে নিয়ে চলে আসে। এর মধ্যে সব ধরনের খাবারই দেখতে পাওয়া যায়। ছেলেটা যখন প্লেট আহাদের হাতে দেয়, তখন আহাদ আস্তে আস্তে অনেকটুকু খাবার আরিবাকে খাইয়ে দেয়। সেই দৃশ্যটা বিয়েতে আসা সকল মেহমানরা উপভোগ করে। আস্তে আস্তে বিয়ের পালা শেষ হয়ে যায়, যার যার মতো মেহমানরা চলে যায় নিজ নিজ গন্তব্যে। রাত 12টার সময় আহাদ বাড়িতে ফিরে রুমে যাচ্ছিল, তখনই আহাদের বড় ভাই ডেকে দাঁড় করায়। কিরে আহাদ, এত রাতে কোথায় গিয়েছিলে? অনুষ্ঠানে সবকিছু মিটমাট করে আসলাম। টাকা পয়সার ব্যাপারে এগুলোর প্যারার মাথায় নিয়ে থাকতে চাই না, সেজন্য সাথে সাথে সবকিছু হিসাব করে ওদেরকে বুঝিয়ে দিয়ে এসেছি। এটা তো পরে করলেও পারতে। বাড়িতে ঘরে নতুন বউ বসে আছে, নতুন বউকে রেখে বাইরে গিয়ে কাজ করতেছে, এটা কেমন দেখায়? সেই জন্যই তো তাড়াতাড়ি চলে আসলাম ভাবি, নয়তো আরো রাত করে বাড়িতে ফিরতাম। আরিবাকে তোর রুমে পাঠিয়েছি কতক্ষণ হলো, তুই এতক্ষণে আসলি? তাড়াতাড়ি যা, মেয়েটা একা বসে আছে রুমের মধ্যে। এসব কিছু কালকে করলেও পারতি। আচ্ছা ঠিক আছে, কাজ যেহেতু শেষ করে দিয়ে এসেছিস, এখন যা, ফ্রেশ হয়ে রুমে যা। তুমি বিয়ে করতে না করতে আমার মেয়েকে অবহেলা করতে শুরু করেছো, তাই না? হাত এখানে আসার আগে কি বলেছিলাম মনে আছে তো তোমার? যদি আমার মেয়ে কোনো রকম কষ্ট পেয়েছে তোমার কাছ থেকে, তাহলে কিন্তু আমি ছাড়বো না তোমাকে। আমার মনে আছে আঙ্কেল, আমি আপনার মেয়েকে বিন্দু পরিমাণ কষ্ট দেব না। আমার উপর চোখ বন্ধ করে এই বিশ্বাসটুকু রাখতে পারেন, যার কষ্টে নিজে কষ্ট পায় তাকে কি করে কষ্ট দেই? হ্যাঁ, এটাই মাথায় যেন থাকে তোমার। আর আঙ্কেল বলে কত ডাকবে? এখন তো শ্বশুর হলাম, বাবা বলে ডাকতে শেখো। আহাদ কিছু বলতে যাবে, আহাদের বলার আগে আন্টি বলে উঠল, হ্যাঁ, সেটা না হয় বলা যাবে পরে। এখন বাবা তুমি তাড়াতাড়ি রুমে যাও, আমার মেয়েটা একা বসে আছে সে কখন থেকে। আচ্ছা ঠিক আছে আম্মা, যাচ্ছি। আহাদ এটা বলে আর নিচে না দাঁড়িয়ে সোজা উপরে চলে আসে আহাদের রুমে। রুমে এসে দেখতে পায় রুমের বিছানা নানান ফুলে সাজিয়ে রেখেছে। আহাদ ভেতরে আসার পর আরিবা বিছানা থেকে নেমে দাঁড়ায়। আহাদের পায়ে সালাম করতে আসে, কিন্তু আহাদ বাধা দিয়ে ওকে দাঁড় করায়। সালাম করতে হবে না, পায়ে ধরে সালাম করা ঠিক না। আর আমাকে সালাম করতে হবে না ম্যাম। এখন বলুন, আমি কি আমার কথা রাখতে পেরেছি? হ্যাঁ পেরেছেন। কবুল বলার আগ পর্যন্ত আমার ভিতরে একটা ভয় ছিল, এখন আর সেই ভয়টা আমার ভিতরে নেই। এখন আমি একদম নিশ্চিন্ত। আহাদ কোনো কিছু না বলে আরিবাকে জড়িয়ে ধরে, তারপর আরিবার কানের কাছে গিয়ে বলতে লাগলো, ম্যাম, কালকে রাতে কি বলেছিলাম মনে আছে আপনার?
আরিবা আহাদকে জড়িয়ে ধরে লজ্জা পেয়ে আহাদের বুকে এমনভাবে মুখ লুকায় যেন আহাদ তার মুখটা দেখতে না পারে। আরিবার এমন কাণ্ডে আহাদ হাসতে হাসতে বলে উঠল, ম্যাম এত বাজেভাবে জড়িয়ে ধরবেন না, তাহলে কিন্তু কন্ট্রোললেস হয়ে যাব, তখন কিন্তু সামলাতে আর পারবেন না। আচ্ছা আমার আর সহ্য হচ্ছে না, আগে লাইট অফ করে আসি ম্যাম। আহাদ আরিবাকে কোলে করে নিয়ে লাইটটা অফ করে তারপর আরিবাকে বিছানায় শুইয়ে দেয়। প্রত্যেকটা হ্যাপি কাপলের মতো তারাও তাদের বিবাহিত জীবনের সূচনা ঘটায়, যেখানে শুধু তারা দুজন ছাড়া আর কোনো মানুষ নেই। খুব বাজেভাবে অ্যাডিকটিভ হয়ে গেছি আপনার ওপর ম্যাম। কোনোদিনও ছেড়ে যাওয়ার পরিকল্পনা করবেন না, তাহলে হয়তো আর এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। আপনাকে ছেড়ে যাওয়ার কথা মাথায় চিন্তা পর্যন্ত করতে পারবো না, কারণ আপনিতে শুরু, আপনিতে শেষ। আপনি ছাড়া এই মাথা রাখার আর কোনো জায়গা নেই। আমি কখনো সেই জায়গা হতে দিব না। আর ভালোবাসি ম্যাম আপনাকে নিজের জীবনের থেকেও বেশি। যতটুকু ভালোবাসলে আপনি ব্যথা পেলে কষ্ট আমার হয়, ঠিক ততটুকু ভালোবাসি। আমিও খুব ভালোবাসি, যা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না আপনার কাছে।